নিজের এক্স গার্লফ্রেন্ড যে আমার মামাতো বোন, সেটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার এক্স গার্লফ্রেন্ড মানে মিমও আমাকে এখানে আশা করেনি। সেও অনেক অবাক হয়েছে। মামাতো ভাইয়ের সুন্নতে খতনার অনুষ্ঠানের জন্যে আজ জীবনে প্রথমবারের মতো আমার মামার বাসায় বেড়াতে গেলাম। কেননা আমার আব্বু আম্মু প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। আমার আব্বু মামাদের থেকে তুলনামূলকভাবে কম সম্পদশালী, তথা আমরা মধ্যবিত্ত। আর আমাদের বাসা গ্রামে, এই জন্যে ওনারা মেনে নেননি। কিন্তু তাদের বিয়ের প্রায় 25 বছর পর মেনে নিয়েছে। তাই আমরা সবাই মিলে মামার বাসায় বেড়াতে এসেছি। আম্মু তো মামা মামি আর নানিকে দেখে অনেক ইমোশনাল হয়ে কান্না করছে, কিন্তু আমি মিমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ভাবছি এটা কি করে সম্ভব। তারপর আম্মু আমাকে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিল। এইটা তোর মামা, এইটা মামি, আর এটা নানি। আমি সবাইকে সালাম দিলাম আর কুশল বিনিময় করলাম। হঠাৎ মিম বলে উঠল, আসসালামু আলাইকুম ফুপ্পি। ওয়ালাইকুম আসসালাম। এ কে ভাইজান? এটা আমার মেয়ে মিম। এদিকে এসো মা, কত বড় হয়েছো, একদম ভাইজানার মতোই হয়েছো। কেমন আছেন ফুপ্পি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এটা আপনার ছেলে বুঝি? হ্যাঁ মা। হাই। হ্যালো। তারপর নানি বলল, তোরা এখানেই কথা বলবি নাকি ভেতরে যাবি? তারপর সবাই মিলে ভেতরে চলে গেলাম। আমাদের প্রত্যেকের রুম দেখিয়ে দেওয়া হলো। আমি রুমে আসলাম, শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। আমার মামাতো বোনের সাথে এতদিন প্রেম করলাম, তবুও জানলাম না। আগের সেই প্রেমিক জীবনের কথা মনে পড়ে গেল। চলুন একটু ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। আমি রাকিব, বাসা বগুড়া। আমাদের বাসা গ্রামে হলেও মধ্যবিত্ত পরিবারের ছেলে। অনার্স 2য় বর্ষে পড়ছি বগুড়ার বিখ্যাত সরকারি আজিজুল হক কলেজে। তখন আমি ম্যাসে থাকতাম। ম্যাস থেকে কলেজে হেঁটে যেতে 10 মিনিট লাগতো, তাই হেঁটেই যেতাম। প্রতিদিনের মতো সেদিনও হেঁটে যাচ্ছিলাম কলেজে। রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় কে যেন আমায় ধাক্কা দিয়ে রোডে ফেলে দিল। রোডে পড়ার কারণে হাত পা ছিলে গেছে, উঠতে কষ্ট হচ্ছে। উঠে দেখে একটা মেয়ে আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কে এই মেয়ে? একে তো আগে কোনোদিন দেখিনি। মনে হয় এই মেয়েটাই আমাকে ধাক্কা দিয়ে রোডে ফেলে দিয়েছে। এই যে মিস্টার, মরারা তো শখ কেন? কে আপনি? আর আমাকে ধাক্কা দিলেন কেন? দেখেন তো কত জায়গায় ছিলে গেছে। আপনার ভাগ্য ভালো আমি ধাক্কা দিয়েছি। ট্রাকে দিলে তো সোজা উপরে যেতে হতো। হয়তো রাস্তা দিয়ে হাঁটার সময় ট্রাকের সামনে চলে গিয়েছিলাম, তাই হয়তো মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছে। ধন্যবাদ। চলুন গাড়িতে উঠে বসুন। কেন? দেখছেন না কত জায়গা ছিলে রক্ত বের হচ্ছে? না ঠিক আছে। কি ঠিক আছে, উঠুন বলছি। অনেক জোরাজুরি করার পর গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর মেয়েটি আমাকে বলল, আপনার নাম কি? রাকিব। আমি মিম। ভালো। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, করেন। সঠিক উত্তর দিবেন কিন্তু। আমি যদি উত্তরটা জানি তাহলে দেব। আপনি আত্মহত্যা করতে কেন গিয়েছিলেন? না তো, কলেজে যাচ্ছিলাম, রাস্তা পার হচ্ছিলাম, হয়তো একটু অন্যমনস্ক। ও, এইভাবে কেউ রাস্তা পার হয়? আর কোন কলেজে পড়েন? সরকারি আজিজুল হক কলেজে। ও আচ্ছা। কথা বলতে বলতে অবশেষে হাসপাতালে এলাম। হাসপাতাল থেকে ছিলা জায়গাগুলোতে ব্যান্ডেজ করে হাসপাতালের বাইরে এলাম। বিলটাও মিমি দিল। পোশাক আশাক গাড়ি দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা কোনো বড়লোক ঘরের মেয়ে, কিন্তু এতক্ষণ তার সাথে থেকে যা বুঝলাম, মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই। চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। আপনি আর কত করবেন আমার জন্যে? আমি একাই যেতে পারবো। হ্যাঁ যান। আর এবার বাসের সামনে পড়িয়েন, চুপচাপ উঠে পড়ুন। আমি গাড়িতে উঠে বসলাম। আজ আর কলেজে যাওয়া হলো না। আমি যেখানে থাকি সেই জায়গাটা বলে দিলাম। মিম গাড়ি চালাচ্ছে। ম্যাসের সামনে এসে দাঁড়ালাম। ধন্যবাদ। ইটস অল রাইট। আসছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর মিম গাড়ি নিয়ে চলে গেল। আমিও ম্যাসে এসে শুয়ে পড়লাম। কয়েকদিন আর কলেজে গেলাম না। 3 দিন পর কলেজে গেলাম। ক্লাসে গিয়ে দেখি অনেক স্টুডেন্ট আর লেকচার দিচ্ছে একটা কিউট ম্যাডাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে ম্যাডাম বলল, এই ছেলে, ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম আসতে পারি? আসো। আমি রুমে ঢুকে পেছনের সারিতে বসলাম। আমার পাশে একটা ছেলে বসে আছে। ওর সাথে পরিচিত হলাম। ওর নাম সিয়াম, অনেক মিশুক। ক্লাস শেষে সিয়ামের সাথে বের হয়ে এলাম। আম গাছের নিচে এসে বসলাম। একটু পর আরও আমাদের বন্ধু এলো। জাহিদ, সুমন, রানা, মেহেদি আমাদের সাথেই পড়ে। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ওদের সাথে বিদায় নিয়ে যখন চলে আসতে যাব, তখনই কেউ যেন আমাকে পেছন থেকে ডাক দিল। তারপর যেই আমি পেছন থেকে তাকালাম, আমি তো অবাক হয়ে আছি। এখানে কেন? অবাক হওয়ার কারণ হলো সেটা ছিল মিম।
আমার কাছে এসে মিম বলল, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি এখানে? আমি ওই ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি। তাই? তাহলে তো ভালোই। কোন ডিপার্টমেন্টে আছেন? আমি অর্থনীতি। আরে আমিও তো তাই। ও, তাহলে তো ভালোই হলো। আমাকে হেল্প করবেন প্লিজ? ঠিক আছে, আপনার যখন প্রয়োজন চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, ক্লাস শেষ। ঠিক আছে, আসেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আরে সমস্যা নেই, আমি হেঁটে যেতে পারবো। প্লিজ। মিম অনেক অনুরোধ করলো, তাই আর ফেলতে পারলাম না। ওর সাথে গাড়িতে বসে পড়লাম। ও অনেক কথা বলল রাস্তায়। অবশেষে আমার ম্যাসের সামনে পৌঁছে গেলাম। নামিয়ে যাওয়ার সময়, ধন্যবাদ। আচ্ছা আসি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। কি যেন মনে করে মিম আবার পেছন থেকে ডাক দিল। এই যে শুনুন, কি বলেন? তোমার নাম্বারটা পেতে পারি প্লিজ? ওকে, 019-27। ধন্যবাদ। আর ফেসবুক আইডি? ফেসবুক আইডি দিতে গিয়ে তো আমরা দুজনই অবাক, কারণ ফেসবুক আইডি দিতে গিয়ে দেখলাম মিম আগে থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রেখেছে, আর সেও আমার গল্পের অনেক বড় ফ্যান। তারপর মিম বলল, ও, আপনি সেই রাইটার রাকিব? হ্যাঁ। আমি আপনার সব গল্প পড়ি। প্লিজ রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করেন। ওকে, আসছি তাহলে। আল্লাহ হাফেজ। ওকে। তারপর আমি মেসে চলে এলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাতে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে ফেসবুকে গেলাম। গিয়ে দেখলাম মিম মেসেজ দিয়েছে। কেমন আছেন রাইটার সাহেব? আমি রাকিবই, ঠিক আছি। আপনি যে সেই রাইটার আমি জানতামই না। সমস্যা নেই। আচ্ছা, কি করেন? কিছু না। আপনি? শুয়ে আছি। আচ্ছা, আমরা কি তুমিতে আসতে পারি না? ওকে। আরও কিছুক্ষণ মিমের সাথে মেসেজ করে গল্প দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম। তারপর সকালে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষে আমতলায় আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎ পেছন থেকে কে যেন চোখ বন্ধ করে নিল তার হাত দিয়ে। আমি বললাম, কে আপনি? এটা কোন ধরনের ফাজলামি? বলো তো কে হতে পারি? চিনতেছি না। সামনে আসুন। বারে, তুমি আমাকে চিনতেছো না? ও তুমি? আমি। তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবে না? অবশ্যই। তারপর মিমের সাথে সকলের পরিচয় করিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে মেসে চলে এলাম। এভাবে আরও কয়েকটি দিন কেটে গেল। মিমের সাথে আমার আরও ভালো সম্পর্ক গড়ে উঠল। আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিই। একদিন কলেজে আমার বন্ধুরা কেউ আসেনি। আমি ক্লাস শেষে আড্ডার জায়গায় বসে আছি। কিছুক্ষণ পর মিম আসলো। আড্ডা দেওয়ার এক পর্যায়ে মিম আমাকে বলল, আচ্ছা, তুমি প্রায়ই একটাই শার্ট গায়ে দিয়ে আসো কেন? কি করব, গরিব ঘরের ছেলে, আর আমি তো এখনো রোজগার করি না। প্লিজ, এইভাবে কখনো আর বলবে না। আচ্ছা চলো, আমি তোমাকে শপিং করিয়ে দিব। কেন, গরিব বলে আমার প্রতি দয়া দেখাচ্ছ? মিম আমার কথা শুনে রাগে আমাকে কিছু বলতে পারছে না, তাই সে নিজেই কান্না করে দিল। আমি পড়ে গেলাম হতভম্ব হয়ে। আমি মিমকে বললাম, আরে মিম প্লিজ কান্না থামাও, লোকে কি ভাববে প্লিজ। তবুও মিম কেঁদেই চলেছে। ওর কান্না থামানোর জন্য আমি ওকে বললাম, তুমি কান্না করলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না। আমার এই কথা শুনে মিম আরও রেগে আমাকে বলল, ও দেখ তোর আমি কি করি। বলেই হনহন করে চলে গেল। আমি তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। মান সম্মান সব চলে যাওয়ার আগেই আমিও সেখান থেকে কেটে পড়লাম। ম্যাসে চলে এসে ভাবতে লাগলাম, মিম আমার সাথে এরকম বিহেভ কেন করলো? তাহলে কি ও আমায় ভালোবাসে? না না, আমি কোথায় আর ও কোথায়? আমি গরিব ঘরের ছেলে, আর ও কত বড় লোক। আর তাই বলে ও আমাকে থাপ্পড় মারবে? আমিও রাগে অভিমানে কয়েকদিন কলেজে গেলাম না, সাথে ফেসবুকেও গেলাম না। কয়েকদিন পর আমি কলেজে গেলাম। গিয়ে দেখলাম মিম আর আমার বন্ধুরা আমাদের আড্ডার জায়গায় বসে আছে। আমাকে দেখেই সবাইকে অবাক করে দিয়ে মিম আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আমার বন্ধুরা সহ কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে। ওরা সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। আমিও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। মিম আমাকে জড়িয়ে ধরেই কান্না করতেছে। আমি বললাম, হেই মিম, কি হয়েছে? মিম আমাকে জড়িয়ে ধরে কান্না করতেইছে। আমি আবার বললাম, মিম ছাড়ো, সবাই দেখছে। তারপর মিম জড়িয়ে ধরে বলল, তুমি অনেক খারাপ, অনেক। এই কয়েকদিন আমাকে অনেক কষ্ট দিয়েছো। আমি আবার কি করলাম? এই কয়েকদিন তুমি অনলাইনেও আসোনি, আবার কলেজেও আসোনি। তো কি হয়েছে? তোমায় না দেখতে পেয়ে, না কথা বলে আমি থাকতেই পারছিলাম না। মনে হয় দম আটকে মরেই যেতাম। এখন দেখতে পাইছো তো, এখন ছাড়ো, সবাই তাকিয়ে আছে। থাকুক, তাতে আমার কি। আর তুমি এমন কেন? কেমন?
রসকসীন মানুষ। লেখো তো রোমান্টিক গল্প, কিন্তু তুমি অনেক আনরোম্যান্টিক। আমি এমনই। তুমি কেন বোঝো না? কি বুঝবো? আমি তোমাকে ভালোবাসি অনেক। কি? হ্যাঁ, এটাই সত্যি। তোমাকে যেদিন প্রথম দেখি ওই দিনই ভালো লেগে যায়। তারপর তোমার সাথে কথা বলা, মিশা, এইসব আমার অভ্যাসে পরিণত হয়েছে। তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছো, তাই আমি তোমাকে অনেক ভালোবাসি রাকিব। তাহলে ওই দিন মেরেছিলে কেন? তুমি গরিব এটা কেন বললে? আর দয়া করছি এটাও কেন বললে? তাই এমন করেছি, সরি। সত্যিটাই তো বলেছি। না, সত্যি বলনি। আমি তোমাকে ভালোবেসে দিতে চেয়েছিলাম, আর তুমি যেমন আছো তেমনই আমি তোমাকে ভালোবাসি। ও আচ্ছা। ও আচ্ছা মানে কি? আমার রিপ্লাই দাও। মিমকে ভালোবাসি, কিন্তু ওকে একটু রাগানোর জন্য বললাম পরে বলবো, এখন মুড নেই। কি? কুত্তা, বিড়াল, হনুমান, জিরাফ, ইঁদুর, মুড নেই তাই না? বলেই মিম আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো, আর আমিও ওকে বুকের সাথে জড়িয়ে নিলাম। হঠাৎই আমার বন্ধুরা, ইস কট খাইছি রে, শালাদের কোনো টাইম সেন্সই নেই। হইছে, থাক, এত সেন্টি খাওয়া লাগবে না। এখনই সব করে ফেললে মাসুর রাতের জন্য কি বাকি রাখবি? কিরে ট্রিট কই? আচ্ছা ঠিক আছে, ওর হয়ে আমিই তোমাদের সবাইকে ট্রিট দিচ্ছি। আহা ভাবি, কত ভালো। এই সবাই ক্যান্টিনে চল। শালারা খাওয়ার আগে দরবারের পিছে, খাওয়ার কথা যেই শুনছে দল বেঁধে ক্যান্টিনে যাওয়া শুরু করেছে। যাই হোক, ক্যান্টিনে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সেদিন আর ক্লাস করা হলো না, সবাই সবার থেকে বিদায় নিয়ে মেসে চলে আসলাম। মিমার আমার প্রেমের খুনসুটিতে 8 মাস কেটে গেল। সামনে আমার 2য় বর্ষের ফাইনাল এক্সাম, তাই পড়াশোনায় মন দিলাম। মিমকে বেশি সময় দিতে পারি না। হঠাৎ একদিন মিম আমাকে কলেজ ক্যাম্পাসে ডাকলো। কেন ডাকলো জানি না, সেটা তো কলেজে গেলেই বুঝতে পারবো। তাই তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেলাম। এসে দেখি মিম আগে থেকেই এসে বসে আছে। আমিও গিয়ে মিমের পাশে গিয়ে বসলাম। দেখে ওর মন খারাপ। আমি ওকে জিজ্ঞেস করলাম, কী হয়েছে মিম, তুমি আমাকে জরুরিভাবে ডাকলে যে? তাড়াতাড়ি বলো, আমার আবার যেতে হবে। ও এখন আর আমাকে ভালো লাগছে না তাই না? কি বলছো এগুলো পাগলের মতো? ঠিকই বলছি। তাহলে এসেই এত যাওয়া যাওয়া করছো কেন? আরে বোঝো না কেন, সামনে আমার ফাইনাল এক্সাম। বুঝি সব। আমাকে আর সময়ই দাও না আগের মতো। তুমি এখন আর আমাকে ভালোবাসো না তাই না? তুমি অনেক সুন্দর, তার মধ্যে ব্রাইটার, যে কেউ তোমার প্রেমে পড়বে। নতুন কাউকে পেয়ে গেছো তাই না? তুমি আমাকে এগুলো বলার জন্য রাখছো? তোমার ব্যবহারই এগুলোর কথা বলছি। আচ্ছা, তুমি কি চাও বলো? তোমার জীবন থেকে সরিয়ে দিতে তাই না? আরে মিম পুরো কথা বলতে না দিয়ে মিম আবার বলল, থাক, কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। ঠিক আছে, আজ থেকে আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। ভালোবাসার দাবি নিয়ে কখনো সামনে দাঁড়াবো না। তুমি নতুন যাকে পেয়েছো তাকে নিয়ে খুশি থাকো, ভালো থেকো। বলেই মিম কান্না করে উঠে চলে যেতে লাগলো। মিম শোনো আমার কথা। আমার কোনো কথা না শুনেই মিম চলেও গেল। কি হয়ে গেল কিছুই বুঝলাম না। সব কিছু মাথার উপর দিয়ে গেল। মেসে এসে গোসল করেই না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনেকক্ষণ পড়লাম। তারপর ফেসবুকে ঢুকলাম, গিয়ে দেখি মিম আমাকে অনেক ইমোশনাল মেসেজ দিয়ে ব্লক করেছে। দেখে অনেক মন খারাপ হয়ে গেল। যাই হোক, এখন এগুলো নিয়ে ভাবলে চলবে না। আস্তে আস্তে পরীক্ষার দিনও ঘনিয়ে এলো। একে একে সব পরীক্ষায় দিলাম। আলহামদুলিল্লাহ, সব পরীক্ষাই ভালো হয়েছে। পরীক্ষা শেষে মেসে থেকে কাজ নেই, তাই বাসায় চলে এলাম। আব্বু আম্মুকে অনেকদিন পর দেখে অনেক হ্যাপি লাগছে। আব্বু আম্মুর আদর ভালোবাসায় আরও কেটে গেল 1 মাস। তারপর মামার বাসা থেকে দাওয়াত আসে আর আমরা বেড়াতে যাই। গিয়েই তো অবাক, ফ্ল্যাশব্যাক শেষ। চলুন বর্তমানে ফিরি। বর্তমানে আমি রুমে শুয়ে এগুলো ভাবছি, তখন দরজায় মিম টোকা দিয়ে বলল, আসবো? আসো। আমি শোয়া থেকে উঠে বসলাম। তারপর মিম এসে আমার পাশে বসে আর বলে, কেমন আছো? ভালো, তুমি? তোমায় ছাড়া যেমন থাকার কথা। আমি চুপ করে আছি। তোমার নতুন জিএফ কেমন আছে? কই পাবো? মিথ্যা বলো না। সেদিনও ভুল বুঝে চলে গেলে, আর আজও একই ভুল করছো। ও তাই? তাহলে এটা কি? দেখলাম মিম তার ফোনে একটা ভিডিও ওপেন করলো। ভিডিওটা দেখে আমার চোখ কপালে উঠল, কারণ ভিডিওতে দেখতে পেলাম আমি একটা মেয়েকে চিঠি দিচ্ছি। আমি ভাবলাম এই কারণে মিম এতদিন আমাকে ভুল বুঝে যাচ্ছে। তারপর আমি মিমকে বললাম, আরে বোকা মেয়ে, এই জন্য তুমি আমাকে ভুল বুঝতেছো? এটা আমার বন্ধু মেহেদির জিএফ। সেদিন মেহেদি অনেক ভীতু ছিল, তাই আমাকে এই চিঠিটা ওকে দিতে বলেছে। আমি ওদের প্রেম করতে সাহায্য করেছি মাত্র, আর কিছুই না।
আর এই সুযোগে কে ভিডিও করছে তাও জানি না। কি? আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে আমি আর কি করব? তবে তুমি আমার বন্ধুদের থেকে শুনিও, তাহলে আসল ঘটনা কি বুঝতে পারবে। বলে আমি রুম থেকে বাহিরে চলে এলাম। সারাদিন আর মিমের সাথে কথা বলিনি। রাতে মামাতো ভাইটার সুন্নতে খাতনার অনুষ্ঠান। মিম অনেক সুন্দর করে সেজেছে, ওকে একদম পরীর মতো লাগছে, কিন্তু আমি সেটা প্রকাশ করছি না। দেখেও না দেখার ভান করলাম। আমি একটা নীল পাঞ্জাবি পরেছি। নানি, মামি, মামা এদের সঙ্গে অনেক আড্ডা দিচ্ছি, কিন্তু মিমের সাথে না। মিমের অনেক বান্ধবী আসছে অনুষ্ঠানে, সবগুলোই ময়দা সুন্দরী। মিমকে ওর বান্ধবী আমাকে দেখিয়ে বলছে, কি রে মিম, ওই ছেলেটা কে রে? আগে তো কখনো দেখিনি। আমার ফুফুর ছেলে, মানে ফুফাতো ভাই। ছেলেটা কি হ্যান্ডসাম বল? আমি তো প্রথম দেখাতেই কাশ খেলাম। এই মিম, ওর সাথে একটু প্রেম করে দিবি প্লিজ, এই উপকারটুকু কর। মিম তো রাগে শুধু ফুলছে, কিন্তু কিছু বলতে পারছে না। মিম ওদের উপর চিৎকার করে বলল, চুপ কর তোরা। আর তোর এত প্রেম করার শখ কেন? যে ছেলেকে দেখিস তার উপরে ক্রাশ খাস? তোর প্রেম, তুই কথা বল, আমি পারবো না। আরে এরকম করিস কেন? ওর সাথে বিয়ে হলে লাইফ সেট। মিম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো আর বলল, তোদের এখানে আনাটাই আমার ভুল হয়েছে। বলেই হনহন করে রুমে চলে গেল। গিয়েই ধড়াম করে দরজাটা লাগিয়ে দিল। আমরা তো সবাই অবাক হলাম, ও কেন এরকম করলো। পুরো অনুষ্ঠান শেষ হলো, কিন্তু মিম আর বের হলো না। রাতে খাওয়ার সময় মিমকে দেখতে পেলাম না। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। আমি আমার রুমে চলে গেলাম, আর আম্মু, মামা, মামি মিমকে ডাকতে গেল। এই মিম, কি হয়েছে? দরজা খোল। দরজা খোলো মা, আমাদের বলো কি হয়েছে, রাতে খেতেও এলে না। কিন্তু কারো কথায় মিম সাড়া দিচ্ছে না, দরজাও খুলছে না। মামি আমাকে ডাক দিল আর বলল, রাকিব, তুমি একবার দেখবে প্লিজ, আমার মেয়েটার কি হলো? সন্ধ্যা থেকে ঘরে ঢুকে আছে, খারাপ কিছু করলো না তো? আমি দেখছি মামি, আপনি চিন্তা করেন না। তারপর আমি মিমের দরজার কাছে গেলাম আর মামিকে বললাম, মামি আপনি খাবার রেডি করেন, আমি ওকে নিয়ে আসছি। ঠিক আছে। তারপর আমি দরজায় টোকা দিয়ে বললাম, মিম, এই মিম, দরজা খোলো, আমি রাকিব। কি হলো, খুলবে না? ঠিক আছে, না খুললে আমি কালকেই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা বলা শেষ হতেই মিম আচমকা ধড়াম করে দরজা খুলে আমাকে ভেতরে টেনে নিয়ে আবার ধড়াম করে দরজা লাগিয়ে দিল। আমি তো রীতিমতো অবাক। তারপরেই মিম কোনো কথা না বলে আমাকে বিছানায় ফেলে দিল। আমি বললাম, মিম এগুলো কি করছো? মিম আমার কোনো কথাই শুনছে না, আমার উপরই চড়ে বসলো। তারপর চোখে, গালে, কপালে, নাকে, থুতনিতে কিস করেই যাচ্ছে। মিমের না থামানো কিস করার জন্যে আমারই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি কোনো রকম বললাম, হে মিম, কি পাগলামি শুরু করলে? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিম আমার কোনো কথাই শুনছে না, কিস করেই চলেছে। অবশেষে কোনো উপায় না পেয়ে মিমকে আমার উপর থেকে ধাক্কা দিয়ে খাটের অন্য পাশে ফেলে দিলাম। তারপর স্বস্তি নিঃশ্বাস নিলাম। মিমও হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর আমিই বললাম, এটা কি করলে? কুত্তা, বিড়াল, হনুমান, বাদর, কাঠবিড়ালি, ইঁদুর, জিরাফ, আমাকে ছেড়ে যাবি? যা, শুধু ঠ্যাং ভেঙে রুমে ফেলে রাখবো। তাই বলে এরকম পাগলামি করবে? এক্ষুনি দম বন্ধ হয়ে যেত। আর তুমি সন্ধ্যে থেকে দরজা বন্ধ করে আছো কেন? কি হয়েছে? তুই এত সুন্দর কেন? তোকে এত সুন্দর করে সাজতে কে বলেছে? আমার বান্ধবীগুলো তোকে দেখে ক্রাশ খায় কেন? তোকে দেখে ওদের এত প্রেমের শখ জাগে কেন? সেটা কি আমার দোষ? হ্যাঁ, তোরই তো দোষ। তুই জানিস না তুই আমারই, শুধু আমারই, আর কারোর হতে দিব না। সব সময় আমার কাছে রেখে দিব পরম যত্নে। আমি কি বলবো বুঝতে পারছি না। এখনো মেয়েটা আমাকে একইভাবে ভালোবাসে। তারপর আমি বললাম, তাহলে তুই করে বলছো কেন? তো কি করব? ওরা তোমার নামে ওগুলো কেন বলবে? আর নিজেও তো আমার সাথে সারাদিন কথা বলনি। তাহলে এখন রাগ ভাঙাতে কি করতে পারি? আমাকে তোমার নিজের হাতে খাওয়াতে হবে, আর কালকে ঘুরতে নিয়ে যেতে হবে। কি আর করব? মামিকে বললাম ও নাকি নিজে রুমেই খাবে, তাই খাবার দিয়ে চলে গেল। আমি ওকে তুলে খাওয়ালাম। ও বাচ্চাদের মতো করে খাচ্ছে। খাওয়ার মাঝে আমার হাতে দুষ্টুমি করে কামড়ও দিয়েছে। আহ! উফ, সরি, আর করব না। তারপর খাওয়ানো শেষে মামিকে প্লেট দিয়ে এলাম। তারপর মিমের রুমে এসে বললাম, এখন তুমি শুয়ে পড়ো। না, তোমার সাথে গল্প করব। অনেক দিন পর তোমাকে পেয়েছি। হ্যাঁ, আমি তো ফুরিয়ে যাচ্ছি। আমি ঘুমোতে গেলাম। যা, তোর গল্প করা লাগবে না। তোর ঘুমই বড় আমার থেকে। আরে রাগ করো কেন? আমি তো তোমাকে রাগালাম। মিমের মন রাখতে আমি ওর সাথে রাত 2টা পর্যন্ত গল্প করলাম। আমাকে তো ছাড়তেই চায় না।
অনেক কষ্টে এলাম। ঘুমে আমার চোখ টলমল করছে। এসেই দিলাম ঘুম। সকালে বুকে ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি আমি তো অবাক, কারণ মিম আমার বুকের উপর গুটিসুটি হয়ে শুয়ে আছে। আমি তো চমকে উঠলাম। ওকে সরিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠলাম আর বললাম, হাই, তুমি এখানে কি করো? কেন আমার জামাইয়ের কাছে? আমি আসবো তাতে কার কি? হায় আল্লাহ, মামা মামি আম্মু এরা দেখে ফেললে কি হবে? এক্ষুনি যাও। একটু থাকি না প্লিজ। একদম না, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, যাচ্ছি। কালকের কথা মনে আছে তো? আজকে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যাবো, যাও। যাও তো এখন। মিম আবার রুম থেকে চলে গেল। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম। এই মেয়ে কখন কি করে বসে আল্লাহই জানে। তারপর উঠে ফ্রেশ হয়ে সবাই নাস্তা করতে এলাম। মিম আমার সামনেই বসেছে দেখলাম। খাওয়ার সময়ও টেবিলের নিচ দিয়ে পায়ে পা দিয়ে স্পর্শ করছে। আমি বুঝতে পেরে ওকে ইশারায় এগুলো করতে মানা করলাম, তবুও সে শুনছে না। আমি যেই ওর দিকে তাকালাম, ওর সাথে সাথে চোখ মারল। আর আমি খেলাম বিষম। আম্মু আমাকে বকা দিল, বলল, তোর মন কোন দিকে বলতো? আর আস্তে খা, গলায় আটকে যাবে। মিমের দিকে তাকিয়ে দেখলাম ও চুপি চুপি হাসতেছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর অনেকক্ষণ ধরে সবার সাথে আড্ডা দিলাম। তারপর দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। বিকেলে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু রুমে এসে কখন ঘুমিয়ে গিয়েছি তা নিজেও জানি না। বিকালে মিমের ডাকে আমার ঘুম ভাঙল। এই রাকিব, ওঠো। আর কত ঘুমাবে? যাও তো, এখন ডিস্টার্ব করো না। ওই কুত্তা, আমি তোকে ডিস্টার্ব করছি? এখন যাও, ঘুমাতে দাও। তারপর মিম আর কিচ্ছু বলল না, চলে গেল। আমিও আবার ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তখনই আমার মনে পড়ল, মিম তো আমাকে বিকেলে ডেকে গেছে। কিছু বলে তো আবার রাগিয়ে দেয়নি। ঘুমে থাকলে তো আমি কি রেখে কি বলি নিজেও জানি না। তারপর আমি মিমের রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম মিম শুয়ে আছে শাড়ি পরে। শাড়ির আঁচল এলোমেলো হয়ে আছে। মনে হয় অনেক কান্না করছে। মিম মিম কোনো উত্তর দিল না আমাকে দেখে। অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। এই মিম, কি হয়েছে কি? এই অবস্থা কেন তোমার? সেটা তুই জেনে কি করবি? তুই যা ঘুমা। বুঝলাম মিম অনেক রাগ করে আছে, কারণ তুই করে বলছে। আরও বুঝলাম ঘুমের ঘোরে কিছু বলেছি, তখন ঘুমিয়ে গিয়েছিলাম, সরি। কুত্তা, যা এখান থেকে। সত্যি চলে যাব? জানি না। বুঝলাম অনেক অভিমানও করেছে, সরি, আর কখনো হবে না। তো আমি কি করব? আমি এবার মিমের মাথার কাছে গিয়ে বসলাম। কান্না করছো কেন? কুত্তা, জানিস আমি কত কষ্ট করে সেজেছিলাম তোর সাথে আজকে ঘুরতে যাব বলে, আর তুই তখন আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলি। সরি। সরি বললে হবে না। তো কি করতে হবে? মিম যা করতে বলল শুনে তো আমার চোখ কপালে উঠল, কারণ মিম বলল, এখন আমাকে জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বলতে হবে, আর 50 বার কিস করতে হবে। আগের মতোই রয়ে গেলে, একটুও বড় হলে না। বলবি কি না বলো? জড়িয়ে ধরতে পারবো না। যা, তোর ধরতে হবে না। আরে রাগ করো কেন? তাহলে ধরো। ওকে। তারপর আর কি? জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বললাম। হয়েছে এখন? না। আর কি করতে হবে? এখন কিস কে করবে শুনি? প্লিজ ওইটা না করি। তুই করবি কি না? আচ্ছা, করছি। তারপর মিমকে কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। সাথে সাথে মিম আমাকে জড়িয়ে ধরল অনেক শক্ত করে। মিম তো পাগলের মতো আমার ঠোঁট চুষেই যাচ্ছে, ছাড়ার কোনো নামই নেই। এদিকে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। আমি মিমকে জোর করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়েই আমি হাঁপাচ্ছি। আমি বিছানায় শুয়ে পড়লাম। এইটুকুতেই হাঁপিয়ে গেলে? এটা এইটুকু? 5 মিনিটের কম ছিল না। এটা রিহার্সাল ছিল, বাকিটা এখন করব। না আর না। প্লিজ আরেকবার। এখন না, পরে। যাও, ফ্রেশ হয়ে আসো। আর কালকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর মিম ফ্রেশ হতে গেল। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম। রাতে মিম আসলো ডাকতে ডিনার করার জন্য। খেতে আসো। যাও, আমি আসতেছি। ওকে। তারপর আমি উঠে হাত মুখ দিয়ে নিচে চলে গেলাম খাবার খেতে। তারপর আমি খেয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার রুমে আসছে, তাই আমি ঘুমের ভান করে রইলাম। হালকা চোখ খুলে দেখি মিম এসেছে। মিম এসে আমার মাথার কাছে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আমার কপালে আর ঠোঁটে কিস করে চলে যেতে লাগলো। তখনই আমি মিমের হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর এনে ফেললাম। তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম আর বললাম, কি করছো কি? ছাড়ো আমাকে। না। তুমি এতক্ষণ কি করছিলে? কিছু না। মিম লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকোলো। অনেক ভালোবাসো আমাকে?
কেন তুমি বোঝো না? বুঝি তো, একটু একটু। এই কথা বলাতে মিম আরো শক্ত করে জড়িয়ে ধরল। হয়েছে, অনেক রাত হয়েছে, এখন তোমার রুমে যাও, কেউ দেখলে সাড়ে সর্বনাশ। না, আজকে এখানে থাকবো। পাগল হয়েছো তুমি? যদি কোনো অঘটন হয়ে যায়? আমি তো সেটাই চাই। যাও তো, এখন ঘুমাবো। তাড়িয়ে দিচ্ছ? ওকে, চলে যাচ্ছি। এই বলে মিম রুমের লাইট অফ করে চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু সকালে উঠে যা দেখলাম ভয় পেয়ে গেলাম আমি। কারণ দেখি মিম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। হয় মিম, কি হয়েছে? তুমি আসছো কখন? সকালে আসছিলাম তোমাকে ডাক দিতে, এসে দেখি তুমি ঘুমিয়ে আছো। ঘুমন্ত অবস্থায় তোমাকে অনেক সুন্দর লাগছিল, তাই আর ডিস্টার্ব করি নাই। আমিও তোমার সাথে ঘুমিয়ে পড়েছিলাম। ভালো করেছো, এখন ওঠো। না, তোমার বুকে আমার অনেক ভালো লাগছে। আম্মু, মামি এসে পড়বে। না, ফুপ্পি আম্মু কেউ এখন আসবে না, রান্না করতেছে। না, আসলে উঠো, ফ্রেশ হব। তাহলে একটা কিস করো। সারাদিনই তোমার কিস লাগে? লাগে। এটা কিন্তু অত্যাচার। রোমান্টিক অত্যাচার করলে কিছুই হবে না। বুঝলাম। তারপর মিম আমার মাথা ধরে হালকা করে কপালে একটা চুমু দিল। আমিও লজ্জা ভাব নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে এসে ফেসবুক টিপতে লাগলাম। গল্প দিয়ে অনেকক্ষণ ফ্যানদের সাথে কথা বললাম। তারপর দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করলাম। আজকে আর ঘুমোলাম না, কারণ মিমকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা। বিকালে মিম আমাকে রেডি হতে বলে নিজেও রেডি হতে চলে গেল। আমি নীল পাঞ্জাবি পরেছি। 5 মিনিট আমি মিমকে ডাকতে তার রুমে গেলাম। গিয়ে দেখি শাড়ি পরার চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। কি করো মিম? মিম নিচের দিকে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করছিল। আমার কথা শুনে চমকে উঠে, যার ফলে ওর হাত থেকে শাড়ির আঁচল নিচে পড়ে যায়। আমি সাথে সাথে অন্যদিকে ঘুরে তাকাই। কি হলো? এইভাবে অন্যদিকে তাকালে কেন? তোমার শাড়ির আঁচল ঠিক করো। আমি পারতেছি না, তুমি একটু সাহায্য করো না প্লিজ। আমি পারি না। তোমাকে পারতে হবে না, তুমি শুধু কুচিটা ঠিক করে ধরে রাখবে। আচ্ছা। তারপর আমি গিয়ে মিমের কুচি ধরলাম। মিম শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। ঠিক করা শেষে বলল, কুচিটা দিয়ে দাও। তুমি দাও, আমি পারবো না। প্লিজ দিয়ে দাও। তারপর আমি মিমের কুচিটা গুজে দেওয়ার সময় সে শিউরে উঠে আমাকে জড়িয়ে ধরল। তারপর আমি মিমের কানে কানে বললাম, তোমার নাভিটা দেখে না আমার একটা কিস করতে ইচ্ছে করতেছে। যা কুত্তা এখান থেকে। কি হলো আবার? আমার বুঝি লজ্জা করে না? বাহ, তোমার আবার লজ্জাও আছে। অনেক। মিম, আজকে না তোমার আর একটা জিনিস দেখছি। কি? তোমার বুকের তিলটা। এই ফাজিল, তুমি দেখলে কিভাবে? যখন তোমার শাড়ির আঁচল পড়ে গিয়েছিল তখন দেখেছি। আর একটা কথাও বলবি না, আমার কিন্তু অনেক লজ্জা করতেছে। ওকে, এখন ছাড়ো। না। কেন? লজ্জা করতেছে। ফুরে আমার লজ্জাবতী রে। চলো তো এখন। ওকে চলো। তারপর আমরা একটা রিক্সা নিলাম। রিক্সাতে মিম আমার হাত জড়িয়ে ধরে বসে আছে, আর মাথা আমার কাঁধে দিয়ে আছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। ভালোবাসার মানুষ পাশে থাকলে কি আর লাগে। আমরা সারাদিন অনেক ঘুরলাম। মিম ফুচকা খাওয়ার বায়না ধরল। তারপর আমি আর মিম ফুচকা খেতে গেলাম। মিম 2 প্লেট ফুচকার অর্ডার দিল। একটায় ঝাল বেশি, একটায় কম। ঝাল কমটা আমার জন্যে। তারপর ফুচকা আসলো, আমরা খাওয়া শুরু করলাম। কিন্তু 3টা খাওয়ার পর আমার অনেক ঝাল লাগতেছে, অনেক ঝাল লাগতেছে। কি বলো? আমি তো ঝাল দিতে না করলাম। পানি দাও তাড়াতাড়ি। তারপর মিম ফুচকাওয়ালার কাছে পানি চাইলো। পানি নাই তো ম্যাডাম। হোয়াট? কি বলছেন এসব? একে তো ফুচকায় ঝাল দিতে না করছি, তাও ঝাল দিছেন, তার উপর বলছেন পানি নাই। ভুলে ঝাল দিয়ে ফেলেছি। এদিকে ঝালে তো আমার ঠোঁট পুড়ে যাচ্ছে। আমি একদমই ঝাল সহ্য করতে পারি না। তারপর ইতি যা করলো, আমি অবাক হয়ে গেলাম। মিম কিছু একটা ভাবলো। তারপর আমার কাছে এসেই তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। এত লোকের মাঝে মিম এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, অনেক লজ্জাও করছে। ফুচকা খেতে আসা আরও অনেকে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। অন্যরকম এক অজানা ফিলিংস কাজ করছে। পাগলের মতো আমার ঠোঁট চুষতে লাগলো মিম। মনে হয় অনেক দিনের ক্ষুধার্ত, সামনে খাবার পেলে যেমন করে ঠিক তেমনভাবেই মিম ঠোঁটগুলো চুষতে লাগলো। মিমের মিষ্টি ঠোঁটের ছোঁয়ায় আস্তে আস্তে ঝালগুলো কমে গেল। অনেকক্ষণ পর মিম আমার ঠোঁট জোড়া মুক্ত করে দিল। এখন ঝাল অনেকটাই কমে গেছে। আমাকে ছেড়ে দিয়ে মিম আশপাশে তাকিয়ে দেখে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। মিম মনে হয় ভুলে গিয়েছিল এখানে আমরা ছাড়া অনেকেই আছে। মিম খেয়াল করে, সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি, এই যে ভাই ও আপুরা যার যার কাজ করেন, এভাবে কি দেখছেন? তারপর সবাই অন্যদিকে তাকালো। ছাড়ো, এখন ফুচকার বিল দিতে হবে। না, আমার অনেক লজ্জা করতেছে। তারপর আমি পকেট থেকে ওয়ালেট বের করে ফুচকাওয়ালা মামাকে টাকা দিলাম, সাথে একটা ধন্যবাদও দিলাম।
কারণ ওনার জন্যই আজ এমনটা হলো। তারপর লজ্জায় আর কারোর সাথে কথা না বলে সেখান থেকে আমি আর রান্না বাসায় চলে এলাম। বাসায় আসতে আসতে রাত হয়ে গেছে। দরজায় কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। তারপর যে যার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে রাতে সবাই একসাথে ডিনার করলাম। রাতে শোবার সময় হঠাৎ করেই আম্মু আমার রুমে এলো। আমি আম্মুকে বললাম, কিছু বলবে আম্মু? হ্যাঁ, কি বলবে বলো আম্মু। দেখ বাবা, তুই যেটা করছিস সেটা ঠিক না। আমি কি করলাম আম্মু? কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলবে প্লিজ। আমি জানি তুই আর মিম একে অপরকে অনেক ভালোবাসিস, এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি জানি মিম অনেক ভালো মেয়ে। কিন্তু তোর মামা কখনোই রাজি হবে না। কারণটা তো জানিসই, তোর মামাদের তুলনায় আমরা গরিব। আর আমি 25 বছর এদের থেকে দূরে ছিলাম, অনেক কষ্ট পাইছি। আমি চাই না এসবের কারণে আবার আমরা দূরে চলে যাই। তুই আমাকে ভুল বুঝিস না বাবা, পারলে তুই মিমকে ভুলে যা। আর হ্যাঁ, কালকে সকালে আমরা এখান থেকে চলে যাব, রেডি থাকিস। বলে আম্মু চলে গেল। আমি শুধু হতভম্ব হয়ে শুনেই গেলাম। কি বলবো বুঝতে পারছি না, কি করব তাও জানি না। আমার সাথেই কেন এমন হয়? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করলাম। তারপর ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করে নিলাম। এসে রুমে সব গুছিয়ে নিলাম। তারপর দেখি মিম আমার রুমে আসলো, অনেক মন খারাপ করে আছে। আমি মিমের দিকে তাকাতেই পারছি না। কিছুক্ষণ পর মিম দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো। আর কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে এইভাবে রেখে তুমি যেও না, আমি তোমাকে যেতে দেব না। আরে পাগলি, এভাবে বলছো কেন? আমি তো তোমার জীবন থেকে একেবারে চলে যাচ্ছি না, শুধু এই বাসা থেকেই যাচ্ছি। আসলে ওকে ছেড়ে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কান্না করলে মিম আরও ভেঙে পড়বে। তাকে বুঝতে না দিয়ে সান্ত্বনা দিচ্ছি। তারপর মিম বলল, তুমি একেবারেই চলে যাচ্ছ, আমি জানি সেটা। কালকে তোমার আর ফুপ্পির কথা সব শুনেছি আমি। মিম কিভাবে শুনলো? আর এখন আমি কি বলবো বুঝতে পারছি না। প্লিজ এরকম করো না, মামা মামি দেখে ফেলবে। দেখলে দেখুক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে রেখে যেও না প্লিজ, আমি মরে যাব। ওর এসব কাণ্ড কারখানা দেখে আমার চোখ থেকে পানি ঝরছে। তারপর আমি বললাম, দেখো এমনিতেই মামা আম্মু 25 বছর দূরে সরে থেকে অনেক কষ্ট পাইছে। আবার যদি আমাদের এই ব্যাপারটা মামা জানে তাহলে আর কখনোই বাসাতে আসতে দেবে না। আর আম্মু মামা মামি সবাই আবার অনেক কষ্ট পাবে। আমি চাই না আমাদের জন্য তাদের এই ভালো সম্পর্ক নষ্ট হোক। তাদের জন্য না হয় আমাদের এই ভালোবাসাকে বলিদান দিলাম। প্লিজ তুমি ভালো থেকো। বলে আমি চলে আসতে লাগলাম, কারণ ওখানে থাকলে আমি মিমের কান্না আর কষ্ট দেখলে নিজেকেও সামলাতে পারবো না। মিম ওখানে অনেক কান্না করতে লাগলো। তারপর মামা মামি আর নানির থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আবার রুমে চলে আসলাম। এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে নীরবে অনেক কাঁদলাম। 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলাম। রুমেই সারাদিন পার করলাম। রাতে খাওয়ার সময় আম্মু ডেকে গেল, তবুও আমি যাইনি। আম্মু আমার মনের অবস্থা ঠিকই বুঝতে পারছে, কিন্তু কিছুই করতে পারছে না। এভাবে রুমেই 3 দিন কেটে গেল। আমি আর রুম থেকে বের হই না, রুমেই আম্মু খাবার দিয়ে যায়। সেদিন দুপুরবেলা হঠাৎ আম্মু হাঁপাতে হাঁপাতে আমার রুমে এসে হাজির। আমি আম্মুর এই অবস্থা দেখে বললাম, কি হয়েছে আম্মু, এরকম করছো কেন? মিম, মিম। মিম? কি হয়েছে মিমের? তাড়াতাড়ি বলো। তারপর আম্মু যা বললো তা শুনে পা থেকে মাটি সরে গেল, কারণ আম্মু বলল, মিম আত্মহত্যা করার চেষ্টা করেছে, ও হাতের শিরা কেটে ফেলেছে, এখন হাসপাতালে আছে। তোর মামা ফোন করেছিল। আমার মাথা চক্কর দিতে লাগলো। মিম এসব কেন করেছে? তাড়াতাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে আমি আর আম্মু রওনা করলাম। আজকে মনে হয় রাস্তাও শেষ হচ্ছে না, মিমকে অনেক দেখতে ইচ্ছে করছে। অবশেষে আমরা হসপিটালে পৌঁছে গেলাম। গিয়ে দেখি মামি কান্না করছে। আম্মুকে দেখে আরো বেশি কান্না করতে লাগলো। আর মামা এসে কোনো কথা না বলেই, হ্যাঁ মামা, আমার গালে 2টা চড় বসিয়ে দিল। আমি অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর মামা আমার কলার ধরে বলল, তোর জন্য আমার মেয়েকে মরতে হবে? বল কেন এটা করলি? আজ তোর জন্যই আমার মেয়েটা আত্মহত্যা করতে গিয়েছে। আমি কিছুই বলছি না, শুধু ভাবছি মামা এগুলো জানলো কি করে? মিম কি বলে দিয়েছে? মামা আবার বলল, কি রে, কথা বলছিস না কেন? না মানে মামা। চুপ কর, তুই আমাকে মামা বলে মনেই করিস না। তা না হলে এরকম কাজ কিভাবে করতে পারলি? না মানে আমি। পুরো কথা বলার আগেই মামা আবার বলল, আমাকে একবার তোদের সম্পর্কের কথা বলতে পারতি তো, আমি কি না করতাম? আমি তো আরো অনেক খুশি হতাম, কারণ ঘরের মেয়ে ঘরেই থাকবে। আমি তোকে দেখার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোদের বিয়ে দেবো, কিন্তু আপাকে জানাতে পারিনি।
তার আগেই আমার মেয়েটা এরকম করলো। মিমও আমাকে কিছু জানায়নি। তোরা যেদিন শেষ কথা বলেছিলি আসার আগে, আমি সব শুনেছিলাম। আমি মামাকে সান্ত্বনা দিতে লাগলাম, তখনই ডাক্তার বেরিয়ে এলো। মামা বলল, কি খবর ডাক্তার, আমার মেয়েটার কি অবস্থা? সময় মতো নিয়ে আসতে, শি ইজ আউট অফ ডেঞ্জার। ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ আমাকে না, আল্লাহকে দিন। আর আপনাদের মধ্যে রাকিবকে? আমি। রোগী আপনার সাথে দেখা করতে চায়। তারপর আমি মিমের কেবিনে ঢুকলাম। তারপর মিমের কাছে গিয়ে ওর কপালে আলতো একটা চুমু দিলাম। তারপর বললাম, মিম, এসব পাগলামের মানে কি? আমি তো আগেই বলেছি, তোমাকে ছাড়া আমার মৃত্যুতেই কম কষ্ট ছিল। তুমি আমার না হলে এই জীবন রেখে কি করব? তুমি শুধু আমারই, আর কারণ না। তোমার উপর শুধু আমার অধিকার। আল্লাহ তোমার কথা শুনেছে, মামা আমাদের মেনে নিয়েছে। মিম অনেক খুশি হয়ে হাসি মুখে বলল, সত্যি? সত্যি। তাহলে আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলো আর 10টা কিস করো। এই যাও তো, এখানেও তোমার রোম্যান্স চাই? হ্যাঁ চাই, তুমি দিবা নাকি তাই বলো। তারপর আমি মিমের সব আবদার পূরণ করলাম। তার মধ্যেই মামা মামি আর আম্মু চলে এলো। এসে আমাদের দেখে কাশি দিল, আর আমি সাথে সাথে মিমকে ছেড়ে দিলাম। মামা তখনই বলল, আপা, ওদের বিয়ে মনে হয় খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। তুই যা ভালো মনে করিস। 7 দিন পর সুস্থ হয়ে মিমকে রিলিজ দেওয়া হলো। এখন সে অনেকটাই সুস্থ। 2 পরিবারের মতেই আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। আজ আমার বাসর রাত। তবে আজকে ভিতরে যেতে অনেক নার্ভাস ফিল হচ্ছে। তবু 5 কেজি সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। তাকে দেখি মিম লম্বা ঘুমটা টেনে খাটের মাঝখানে বসে আছে। আমি তার পাশে যেতেই বলল, ওখানেই দাঁড়াও। আমি দাঁড়িয়ে পড়লাম। মিম খাট থেকে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি বললাম, বেঁচে থাকো মা, স্বামী নিয়ে সুখে সংসার করো। কি? আমি তোর মা? ও সরি বউ, এসব ড্রেস চেঞ্জ করে উজু করে আসো। মিম কোনো কথা না বলে আমার কথা মতো ড্রেস চেঞ্জ করে উজু করে এলো। আমি উজু করে এসে 2জন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের সংসার জীবনের জন্য দোয়া করলাম। নামাজ শেষে মিমকে বললাম, মিম চলো ছাদে যাব। হ্যাঁ, একটা শর্তে। কি বলো? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। আমি মিমকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছি। কোলে থাকা অবস্থায় মিম আমার গলায় ছোট ছোট চুমু এঁকে দিচ্ছে। ছাদে গিয়ে মিমকে দোলনায় বসিয়ে দিলাম। আমিও তার পাশে বসলাম। তারপর আমি বললাম, মিম, আমি তোমার কোলে একটু মাথা রাখবো? ঠিক আছে, রাখো। আমি মিমের কোলে মাথা রেখে শুয়ে আছি। কিছুক্ষণ চুপ থেকে আমি মিমকে বললাম, মিম, আজকের চাঁদটা দেখেছো? কত সুন্দর। অনেক সুন্দর। তুমি কোন চাঁদের কথা বলছো? কেন, আকাশের ওই চাঁদটা? কিন্তু আমি তো এই চাঁদের কথা বলছি। কি যে বলো। বলেই মিম আমার কপালে আলতো একটা চুমু দিল। আমি বললাম, চুপচাপ শান্ত হয়ে থাকো তো, আমার চাঁদটাকে একটু মন ভরে দেখতে দাও। এভাবে আর কিছুক্ষণ মিমের সাথে গল্প করার পর মিম বলল, চলো এখন আমরা রুমে যাই। ঠিক আছে। মিমকে আবার কোলে তুলে নিয়ে রুমে আসলাম। এসে ওকে বিছানায় শুয়ে দিলাম। মিম আমার হাত টেনে বলল, কই যাও? শোনো না, আমার একটা জিনিস দরকার। দিবে? বলো কি চাও? তোমার মতোই আমার একটা কিউট ছোট্ট রাকিব লাগবে। তাহলে তো অনেক পরিশ্রম করতে হবে। আর কিউট ছোট্ট রাকিবকে ডাউনলোড করতে মিশনে নামতে হবে। তোর নামও, সমস্যা কি? তারপর লাইট অফ করলাম, আর কিছু দেখা যাচ্ছে না। আমি এখন ডাউনলোড করতে মিশনে নামছি গাইস, আমার জন্য দোয়া করেন। নিজের এক্স গার্লফ্রেন্ড যে আমার মামাতো বোন, সেটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার এক্স গার্লফ্রেন্ড মানে মিমও আমাকে এখানে আশা করেনি। সেও অনেক অবাক হয়েছে। মামাতো ভাইয়ের সুন্নতে খতনার অনুষ্ঠানের জন্যে আজ জীবনে প্রথমবারের মতো আমার মামার বাসায় বেড়াতে গেলাম। কেননা আমার আব্বু আম্মু প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। আমার আব্বু মামাদের থেকে তুলনামূলকভাবে কম সম্পদশালী, তথা আমরা মধ্যবিত্ত। আর আমাদের বাসা গ্রামে, এই জন্যে ওনারা মেনে নেননি। কিন্তু তাদের বিয়ের প্রায় 25 বছর পর মেনে নিয়েছে। তাই আমরা সবাই মিলে মামার বাসায় বেড়াতে এসেছি। আম্মু তো মামা মামি আর নানিকে দেখে অনেক ইমোশনাল হয়ে কান্না করছে। কিন্তু আমি মিমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ভাবছি এটা কি করে সম্ভব। তারপর আম্মু আমাকে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিল। এটা তোর মামা, এটা মামি, আর এটা নানি। আমি সবাইকে সালাম দিলাম আর কুশল বিনিময় করলাম। হঠাৎ মিম বলে উঠল, আসসালামু আলাইকুম ফুপ্পি। ওয়ালাইকুম আসসালাম। এ কে ভাইজান? এটা আমার মেয়ে মিম। এদিকে এসো মা, কত বড় হয়েছ, একদম ভাইজানার মতোই হয়েছ। কেমন আছেন ফুপ্পি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো।
এটা আপনার ছেলে বুঝি? হ্যাঁ মা। হাই। হ্যালো। তারপর নানি বলল, তোরা এখানেই কথা বলবি নাকি ভেতরে যাবি? তারপর সবাই মিলে ভেতরে চলে গেলাম। আমাদের প্রত্যেকের রুম দেখিয়ে দেওয়া হলো। আমি রুমে আসলাম, শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। আমার মামাতো বোনের সাথে এতদিন প্রেম করলাম, তবুও জানলাম না। আগের সেই প্রেমিক জীবনের কথা মনে পড়ে গেল। চলুন একটু ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। আমি রাকিব, বাসা বগুড়া। আমাদের বাসা গ্রামে হলেও মধ্যবিত্ত পরিবারের ছেলে। অনার্স 2য় বর্ষে পড়ছি বগুড়ার বিখ্যাত সরকারি আজিজুল হক কলেজে। তখন আমি ম্যাসে থাকতাম। ম্যাস থেকে কলেজে হেঁটে যেতে 10 মিনিট লাগতো, তাই হেঁটেই যেতাম। প্রতিদিনের মতো সেদিনও হেঁটে যাচ্ছিলাম কলেজে। রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় কে যেন আমায় ধাক্কা দিয়ে রোডে ফেলে দিল। রোডে পড়ার কারণে হাত পা ছিলে গেছে, উঠতে কষ্ট হচ্ছে। উঠে দেখে একটা মেয়ে আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কে এই মেয়ে? একে তো আগে কোনোদিন দেখিনি। মনে হয় এই মেয়েটাই আমাকে ধাক্কা দিয়ে রোডে ফেলে দিয়েছে। এই যে মিস্টার, মরার তো শখ কেন? কে আপনি? আর আমাকে ধাক্কা দিলেন কেন? দেখুন তো কত জায়গায় ছিলে গেছে। আপনার ভাগ্য ভালো আমি ধাক্কা দিয়েছি। ট্রাকে দিলে তো সোজা উপরে যেতে হতো। হয়তো রাস্তা দিয়ে হাঁটার সময় ট্রাকের সামনে চলে গিয়েছিলাম, তাই হয়তো মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছে। ধন্যবাদ। চলুন গাড়িতে উঠে বসুন। কেন? দেখছেন না কত জায়গা ছিলে রক্ত বের হচ্ছে? না ঠিক আছে। কি ঠিক আছে, উঠুন বলছি। অনেক জোরাজুরি করার পর গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর মেয়েটি আমাকে বলল, আপনার নাম কি? রাকিব। আমি মিম। ভালো। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, করেন। সঠিক উত্তর দিবেন কিন্তু। আমি যদি উত্তরটা জানি তাহলে দেব। আপনি আত্মহত্যা করতে কেন গিয়েছিলেন? না তো, কলেজে যাচ্ছিলাম, রাস্তা পার হচ্ছিলাম, হয়তো একটু অন্যমনস্ক। ও, এইভাবে কেউ রাস্তা পার হয়? আর কোন কলেজে পড়েন? সরকারি আজিজুল হক কলেজে। ও আচ্ছা। কথা বলতে বলতে অবশেষে হাসপাতালে এলাম। হাসপাতাল থেকে ছিলা জায়গাগুলোতে ব্যান্ডেজ করে হাসপাতালের বাইরে এলাম। বিলটাও মিমি দিল। পোশাক আশাক গাড়ি দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা কোনো বড়লোক ঘরের মেয়ে, কিন্তু এতক্ষণ তার সাথে থেকে যা বুঝলাম, মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই। চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। আপনি আর কত করবেন আমার জন্যে? আমি একাই যেতে পারবো। হ্যাঁ যান। আর এবার বাসের সামনে পড়িয়েন, চুপচাপ উঠে পড়ুন। আমি গাড়িতে উঠে বসলাম। আজ আর কলেজে যাওয়া হলো না। আমি যেখানে থাকি সেই জায়গাটা বলে দিলাম। মিম গাড়ি চালাচ্ছে। ম্যাসের সামনে এসে দাঁড়ালাম। ধন্যবাদ। ইটস অল রাইট। আসছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর মিম গাড়ি নিয়ে চলে গেল। আমিও ম্যাসে এসে শুয়ে পড়লাম। কয়েকদিন আর কলেজে গেলাম না। 3 দিন পর কলেজে গেলাম। ক্লাসে গিয়ে দেখি অনেক স্টুডেন্ট, আর লেকচার দিচ্ছে একটা কিউট ম্যাডাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে ম্যাডাম বলল, এই ছেলে, ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম আসতে পারি? আসো। আমি রুমে ঢুকে পেছনের সারিতে বসলাম। আমার পাশে একটা ছেলে বসে আছে। ওর সাথে পরিচিত হলাম। ওর নাম সিয়াম, অনেক মিশুক। ক্লাস শেষে সিয়ামের সাথে বের হয়ে এলাম। আম গাছের নিচে এসে বসলাম। একটু পর আরও আমাদের বন্ধু এলো। জাহিদ, সুমন, রানা, মেহেদি আমাদের সাথেই পড়ে। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ওদের সাথে বিদায় নিয়ে যখন চলে আসতে যাব, তখনই কেউ যেন আমাকে পেছন থেকে ডাক দিল। তারপর যেই আমি পেছন থেকে তাকালাম, আমি তো অবাক হয়ে আছি। এখানে কেন? অবাক হওয়ার কারণ হলো, সেটা ছিল মিম। আমার কাছে এসে মিম বলল, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি এখানে? আমি ওই ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি। তাই? তাহলে তো ভালোই। কোন ডিপার্টমেন্টে আছেন? আমি অর্থনীতি। আরে আমিও তো তাই। ও, তাহলে তো ভালোই হলো। আমাকে হেল্প করবেন প্লিজ? ঠিক আছে, আপনার যখন প্রয়োজন চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, ক্লাস শেষ। ঠিক আছে, আসেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আরে সমস্যা নেই, আমি হেঁটে যেতে পারবো। প্লিজ। মিম অনেক অনুরোধ করলো, তাই আর ফেলতে পারলাম না। ওর সাথে গাড়িতে বসে পড়লাম। ও অনেক কথা বলল রাস্তায়। অবশেষে আমার ম্যাসের সামনে পৌঁছে গেলাম। নামিয়ে যাওয়ার সময়, ধন্যবাদ। আচ্ছা আসি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। কি যেন মনে করে মিম আবার পেছন থেকে ডাক দিল। এই যে শুনুন। কি বলেন? তোমার নাম্বারটা পেতে পারি প্লিজ? ওকে, 01927। ধন্যবাদ। আর ফেসবুক আইডি? ফেসবুক আইডি দিতে গিয়ে তো আমরা দুজনই অবাক, কারণ ফেসবুক আইডি দিতে গিয়ে দেখলাম মিম আগে থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রেখেছে, আর সেও আমার গল্পের অনেক বড় ফ্যান। তারপর মিম বলল,
ও, আপনি সেই রাইটার রাকিব? হ্যাঁ। আমি আপনার সব গল্প পড়ি, প্লিজ রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করেন। ওকে, আসছি তাহলে। আল্লাহ হাফেজ। ওকে। তারপর আমি মেসে চলে এলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাতে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে ফেসবুকে গেলাম, গিয়ে দেখলাম মিম মেসেজ দিয়েছে। কেমন আছেন রাইটার সাহেব? আমি রাকিবই, ঠিক আছি। আপনি যে সেই রাইটার আমি জানতামই না। সমস্যা নেই। আচ্ছা, কি করেন? কিছু না। আপনি? শুয়ে আছি। আচ্ছা, আমরা কি তুমিতে আসতে পারি না? ওকে। আরও কিছুক্ষণ মিমের সাথে মেসেজ করে গল্প দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম। তারপর সকালে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষে আমতলায় আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎ পেছন থেকে কে যেন চোখ বন্ধ করে নিল তার হাত দিয়ে। আমি বললাম, কে আপনি? এটা কোন ধরনের ফাজলামি? বলো তো কে হতে পারি? চিনতেছি না। সামনে আসুন। বারে, তুমি আমাকে চিনতেছো না? ও, তুমি? আমি। তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবে না? অবশ্যই। তারপর মিমের সাথে সকলের পরিচয় করিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে মেসে চলে এলাম। এভাবে আরও কয়েকটি দিন কেটে গেল। মিমের সাথে আমার আরও ভালো সম্পর্ক গড়ে উঠল। আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিই। একদিন কলেজে আমার বন্ধুরা কেউ আসেনি। আমি ক্লাস শেষে আড্ডার জায়গায় বসে আছি। কিছুক্ষণ পর মিম আসলো। আড্ডা দেওয়ার এক পর্যায়ে মিম আমাকে বলল, আচ্ছা, তুমি প্রায়ই একটাই শার্ট গায়ে দিয়ে আসো কেন? কি করব, গরিব ঘরের ছেলে, আর আমি তো এখনো রোজগার করি না। প্লিজ এইভাবে কখনো আর বলবে না। আচ্ছা চলো, আমি তোমাকে শপিং করিয়ে দিব। কেন, গরিব বলে আমার প্রতি দয়া দেখাচ্ছ? মিম আমার কথা শুনে রাগে আমাকে কিছু বলতে পারছে না, তাই সে নিজেই কান্না করে দিল। আমি পড়ে গেলাম হতভম্ব হয়ে। আমি মিমকে বললাম, আরে মিম প্লিজ কান্না থামাও, লোকে কি ভাববে প্লিজ। তবুও মিম কেঁদেই চলেছে। ওর কান্না থামানোর জন্য আমি ওকে বললাম, তুমি কান্না করলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না। আমার এই কথা শুনে মিম আরও রেগে আমাকে বলল, ও দেখ তোর আমি কি করি। বলেই হনহন করে চলে গেল। আমি তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। মান সম্মান সব চলে যাওয়ার আগেই আমিও সেখান থেকে কেটে পড়লাম। ম্যাচে চলে এসে ভাবতে লাগলাম, মিম আমার সাথে এরকম বিহেভ কেন করলো? তাহলে কি ও আমায় ভালোবাসে? না না, আমি কোথায় আর ও কোথায়? আমি গরিব ঘরের ছেলে, আর ও কত বড় লোক, আর তাই বলে ও আমাকে থাপ্পড় মারবে? আমিও রাগে অভিমানে কয়েকদিন কলেজে গেলাম না, সাথে ফেসবুকেও গেলাম না। কয়েকদিন পর আমি কলেজে গেলাম, গিয়ে দেখলাম মিম আর আমার বন্ধুরা আমাদের আড্ডার জায়গায় বসে আছে। আমাকে দেখেই সবাইকে অবাক করে দিয়ে মিম আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আমার বন্ধুরা সহ কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে। ওরা সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। আমিও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। মিম আমাকে জড়িয়ে ধরেই কান্না করতেছে। আমি বললাম, হেই মিম, কি হয়েছে? মিম আমাকে জড়িয়ে ধরে কান্না করতেইছে। আমি আবার বললাম, মিম ছাড়ো, সবাই দেখছে। তারপর মিম জড়িয়ে ধরে বলল, তুমি অনেক খারাপ, অনেক। এই কয়েকদিন আমাকে অনেক কষ্ট দিয়েছো। আমি আবার কি করলাম? এই কয়েকদিন তুমি অনলাইনেও আসোনি, আবার কলেজেও আসোনি। তো কি হয়েছে? তোমায় না দেখতে পেয়ে, না কথা বলে আমি থাকতেই পারছিলাম না। মনে হয় দম আটকে মরেই যেতাম। এখন দেখতে পাইছো তো, এখন ছাড়ো, সবাই তাকিয়ে আছে। থাকুক, তাতে আমার কি। আর তুমি এমন কেন? কেমন? রসকসীন মানুষ। লেখো তো রোমান্টিক গল্প, কিন্তু তুমি অনেক আনরোম্যান্টিক। আমি এমনই। তুমি কেন বোঝো না? কি বুঝবো? আমি তোমাকে ভালোবাসি অনেক। কি? হ্যাঁ, এটাই সত্যি। তোমাকে যেদিন প্রথম দেখি ওই দিনই ভালো লেগে যায়। তারপর তোমার সাথে কথা বলা, মিশা, এইসব আমার অভ্যাসে পরিণত হয়েছে। তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছো, তাই আমি তোমাকে অনেক ভালোবাসি রাকিব। তাহলে ওই দিন মেরেছিলে কেন? তুমি গরিব এটা কেন বললে, আর দয়া করছি এটাও কেন বললে, তাই এমন করেছি। সরি। সত্যিটাই তো বলেছি। না, সত্যি বলনি। আমি তোমাকে ভালোবেসে দিতে চেয়েছিলাম, আর তুমি যেমন আছো তেমনই আমি তোমাকে ভালোবাসি। ও আচ্ছা। ও আচ্ছা মানে কি? আমার রিপ্লাই দাও। মিমকে ভালোবাসি, কিন্তু ওকে একটু রাগানোর জন্য বললাম পরে বলবো, এখন মুড নেই। কি কুত্তা, বিড়াল, হনুমান, জিরাফ, ইঁদুর, মুড নেই তাই না? বলেই মিম আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো, আর আমিও ওকে বুকের সাথে জড়িয়ে নিলাম। হঠাৎই আমার বন্ধুরা, ইস কট খাইছি রে, শালাদের কোনো টাইম সেন্সই নেই।
হইছে, থাক, এত সেন্টি খাওয়া লাগবে না। এখনই সব করে ফেললে মাসুর রাতের জন্য কি বাকি রাখবি? কিরে ট্রিট কই? আচ্ছা ঠিক আছে, ওর হয়ে আমিই তোমাদের সবাইকে ট্রিট দিচ্ছি। আহা ভাবি, কত ভালো। এই সবাই ক্যান্টিনে চল। শালারা খাওয়ার আগে দরবারের পিছে খাওয়ার কথা যেই শুনছে দল বেঁধে ক্যান্টিনে যাওয়া শুরু করেছে। যাই হোক, ক্যান্টিনে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সেদিন আর ক্লাস করা হলো না, সবাই সবার থেকে বিদায় নিয়ে মেসে চলে আসলাম। মিমার আমার প্রেমের খুনসুটিতে 8 মাস কেটে গেল। সামনে আমার 2য় বর্ষের ফাইনাল এক্সাম, তাই পড়াশোনায় মন দিলাম। মিমকে বেশি সময় দিতে পারি না। হঠাৎ একদিন মিম আমাকে কলেজ ক্যাম্পাসে ডাকলো। কেন ডাকলো জানি না, সেটা তো কলেজে গেলেই বুঝতে পারবো। তাই তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেলাম। এসে দেখি মিম আগে থেকেই এসে বসে আছে। আমিও গিয়ে মিমের পাশে গিয়ে বসলাম। দেখে ওর মন খারাপ। আমি ওকে জিজ্ঞেস করলাম, কী হয়েছে মিম, তুমি আমাকে জরুরিভাবে ডাকলে যে? তাড়াতাড়ি বলো, আমার আবার যেতে হবে। ও এখন আর আমাকে ভালো লাগছে না, তাই না? কি বলছে এগুলো পাগলের মতো? ঠিকই বলছি। তাহলে এসেই এত যাওয়া যাওয়া করছো কেন? আরে বোঝো না কেন, সামনে আমার ফাইনাল এক্সাম। বুঝি সব। আমাকে আর সময়ই দাও না আগের মতো। তুমি এখন আর আমাকে ভালোবাসো না, তাই না? তুমি অনেক সুন্দর, তার মধ্যে ব্রাইটার, যে কেউ তোমার প্রেমে পড়বে। নতুন কাউকে পেয়ে গেছো, তাই না? তুমি আমাকে এগুলো বলার জন্য ডাকছো? তোমার ব্যবহারই এগুলোর কথা বলছি। আচ্ছা, তুমি কি চাও বলো? তোমার জীবন থেকে সরিয়ে দিতে, তাই না? আরে মিম পুরো কথা বলতে না দিয়ে মিম আবার বলল, থাক, কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। ঠিক আছে, আজ থেকে আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। ভালোবাসার দাবি নিয়ে কখনো সামনে দাঁড়াবো না। তুমি নতুন যাকে পেয়েছো তাকে নিয়ে খুশি থাকো, ভালো থেকো। বলেই মিম কান্না করে উঠে চলে যেতে লাগলো। মিম শোনো আমার কথা। আমার কোনো কথা না শুনেই মিম চলেও গেল। কি হয়ে গেল কিছুই বুঝলাম না। সব কিছু মাথার উপর দিয়ে গেল। মেসে এসে গোসল করেই না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনেকক্ষণ পড়লাম। তারপর ফেসবুকে ঢুকলাম। গিয়ে দেখি মিম আমাকে অনেক ইমোশনাল মেসেজ দিয়ে ব্লক করেছে। দেখে অনেক মন খারাপ হয়ে গেল। যাই হোক, এখন এগুলো নিয়ে ভাবলে চলবে না। আস্তে আস্তে পরীক্ষার দিনও ঘনিয়ে এলো। একে একে সব পরীক্ষায় দিলাম। আলহামদুলিল্লাহ, সব পরীক্ষাই ভালো হয়েছে। পরীক্ষা শেষে মেসে থেকে কাজ নেই, তাই বাসায় চলে এলাম। আব্বু আম্মুকে অনেকদিন পর দেখে অনেক হ্যাপি লাগছে। আব্বু আম্মুর আদর ভালোবাসায় আরও কেটে গেল 1 মাস। তারপর মামার বাসা থেকে দাওয়াত আসে আর আমরা বেড়াতে যাই। গিয়েই তো অবাক, ফ্ল্যাশব্যাক শেষ। চলুন বর্তমানে ফিরি। বর্তমানে আমি রুমে শুয়ে এগুলো ভাবছি, তখন দরজায় মিম টোকা দিয়ে বলল, আসবো? আসো। আমি শোয়া থেকে উঠে বসলাম। তারপর মিম এসে আমার পাশে বসে আর বলে, কেমন আছো? ভালো, তুমি? তোমায় ছাড়া যেমন থাকার কথা। আমি চুপ করে আছি। তোমার নতুন জিএফ কেমন আছে? কই পাবো? মিথ্যা বলো না। সেদিনও ভুল বুঝে চলে গেলে, আর আজও একই ভুল করছো। ও তাই? তাহলে এটা কি? দেখলাম মিম তার ফোনে একটা ভিডিও ওপেন করলো। ভিডিওটা দেখে আমার চোখ কপালে উঠলো, কারণ ভিডিওতে দেখতে পেলাম আমি একটা মেয়েকে চিঠি দিচ্ছি। আমি ভাবলাম এই কারণে মিম এতদিন আমাকে ভুল বুঝে যাচ্ছে। তারপর আমি মিমকে বললাম, আরে বোকা মেয়ে, এই জন্য তুমি আমাকে ভুল বুঝতেছো? এটা আমার বন্ধু মেহেদির জিএফ। সেদিন মেহেদি অনেক ভীতু ছিল, তাই আমাকে এই চিঠিটা ওকে দিতে বলেছে। আমি ওদের প্রেম করতে সাহায্য করেছি মাত্র, আর কিছুই না। আর এই সুযোগে কে ভিডিও করছে তাও জানি না। কি? আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে আমি আর কি করব? তবে তুমি আমার বন্ধুদের থেকে শুনিও, তাহলে আসল ঘটনা কি বুঝতে পারবে। বলে আমি রুম থেকে বাহিরে চলে এলাম। সারাদিন আর মিমের সাথে কথা বলিনি। রাতে মামাতো ভাইটার সুন্নতে খতনার অনুষ্ঠান। মিম অনেক সুন্দর করে সেজেছে, ওকে একদম পরীর মতো লাগছে, কিন্তু আমি সেটা প্রকাশ করছি না। দেখেও না দেখার ভান করলাম। আমি একটা নীল পাঞ্জাবি পরেছি। নানি, মামি, মামা এদের সঙ্গে অনেক আড্ডা দিচ্ছি, কিন্তু মিমের সাথে না। মিমের অনেক বান্ধবী আসছে অনুষ্ঠানে, সবগুলোই ময়দা সুন্দরী। মিমকে ওর বান্ধবী আমাকে দেখিয়ে বলছে, কি রে মিম, ওই ছেলেটা কে রে? আগে তো কখনো দেখিনি। আমার ফুফুর ছেলে, মানে ফুফাতো ভাই। ছেলেটা কি হ্যান্ডসাম বল? আমি তো প্রথম দেখাতেই কাশ খেলাম। এই মিম, ওর সাথে একটু প্রেম করে দিবি প্লিজ? এই উপকারটুকু কর। মিম তো রাগে শুধু ফুলছে, কিন্তু কিছু বলতে পারছে না। মিম ওদের উপর চিৎকার করে বলল, চুপ কর তোরা। আর তোর এত প্রেম করার শখ কেন? যে ছেলেকে দেখিস তার উপরে ক্রাশ খাস। তোর প্রেম, তুই কথা বল, আমি পারবো না।
আরে এরকম করিস কেন? ওর সাথে বিয়ে হলে লাইফ সেট। মিম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো আর বলল, তোদের এখানে আনাটাই আমার ভুল হয়েছে। বলেই হনহন করে রুমে চলে গেল। গিয়েই ধড়াম করে দরজাটা লাগিয়ে দিল। আমরা তো সবাই অবাক হলাম, ও কেন এরকম করলো। পুরো অনুষ্ঠান শেষ হলো কিন্তু মিম আর বের হলো না। রাতে খাওয়ার সময় মিমকে দেখতে পেলাম না। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। আমি আমার রুমে চলে গেলাম আর আম্মু মামা মামি মিমকে ডাকতে গেল। এই মিম, কি হয়েছে? দরজা খোল। দরজা খোলো মা, আমাদের বলো কি হয়েছে, রাতে খেতেও এলে না। কিন্তু কারো কথায় মিম সাড়া দিচ্ছে না, দরজাও খুলছে না। মামি আমাকে ডাক দিল আর বলল, রাকিব, তুমি একবার দেখবে প্লিজ আমার মেয়েটার কি হলো? সন্ধ্যা থেকে ঘরে ঢুকে আছে, খারাপ কিছু করলো না তো? আমি দেখছি মামি, আপনি চিন্তা করেন না। তারপর আমি মিমের দরজার কাছে গেলাম আর মামিকে বললাম, মামি আপনি খাবার রেডি করেন, আমি ওকে নিয়ে আসছি। ঠিক আছে। তারপর আমি দরজায় টোকা দিয়ে বললাম, মিম, এই মিম দরজা খোলো, আমি রাকিব। কি হলো, খুলবে না? ঠিক আছে, না খুললে আমি কালকেই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা বলা শেষ হতেই মিম আচমকা ধড়াম করে দরজা খুলে আমাকে ভেতরে টেনে নিয়ে আবার ধড়াম করে দরজা লাগিয়ে দিল। আমি তো রীতিমতো অবাক। তারপরেই মিম কোনো কথা না বলে আমাকে বিছানায় ফেলে দিল। আমি বললাম, মিম এগুলো কি করছো? মিম আমার কোনো কথাই শুনছে না, আমার উপরই চড়ে বসলো। তারপর চোখে গালে কপালে নাকে থুতনিতে কিস করেই যাচ্ছে। মিমের না থামানো কিস করার জন্যে আমারই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি কোনো রকম বললাম, আরে মিম কি পাগলামি শুরু করলে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিম আমার কোনো কথাই শুনছে না, কিস করেই চলেছে। অবশেষে কোনো উপায় না পেয়ে মিমকে আমার উপর থেকে ধাক্কা দিয়ে খাটের অন্য পাশে ফেলে দিলাম। তারপর স্বস্তি নিঃশ্বাস নিলাম। মিমও হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর আমিই বললাম, এটা কি করলে? কুত্তা বিড়াল হনুমান বাদর কাঠবিড়ালি ইঁদুর জিরাফ আমাকে ছেড়ে যাবি? যা, শুধু ঠ্যাং ভেঙে রুমে ফেলে রাখবো। তাই বলে এরকম পাগলামি করবে? এক্ষুনি দম বন্ধ হয়ে যেত। আর তুমি সন্ধ্যে থেকে দরজা বন্ধ করে আছো কেন? কি হয়েছে? তুই এত সুন্দর কেন? তোকে এত সুন্দর করে সাজতে কে বলেছে? আমার বান্ধবীগুলো তোকে দেখে ক্রাশ খায় কেন? তোকে দেখে ওদের এত প্রেমের শখ জাগে কেন? সেটা কি আমার দোষ? হ্যাঁ, তোরই তো দোষ। তুই জানিস না তুই আমারই, শুধু আমারই, আর কারোর হতে দিব না। সব সময় আমার কাছে রেখে দিব পরম যত্নে। আমি কি বলবো বুঝতে পারছি না। এখনো মেয়েটা আমাকে একইভাবে ভালোবাসে। তারপর আমি বললাম, তাহলে তুই করে বলছো কেন? তো কি করব? ওরা তোমার নামে ওগুলো কেন বলবে? আর নিজেও তো আমার সাথে সারাদিন কথা বলনি। তাহলে এখন রাগ ভাঙাতে কি করতে পারি? আমাকে তোমার নিজের হাতে খাওয়াতে হবে, আর কালকে ঘুরতে নিয়ে যেতে হবে। কি আর করব? মামিকে বললাম ও নাকি নিজে রুমেই খাবে, তাই খাবার দিয়ে চলে গেল। আমি ওকে তুলে খাওয়ালাম। ও বাচ্চাদের মতো করে খাচ্ছে। খাওয়ার মাঝে আমার হাতে দুষ্টুমি করে কামড়ও দিয়েছে। আহ! উফ, সরি, আর করব না। তারপর খাওয়ানো শেষে মামিকে প্লেট দিয়ে এলাম। তারপর মিমের রুমে এসে বললাম, এখন তুমি শুয়ে পড়ো। না, তোমার সাথে গল্প করব। অনেক দিন পর তোমাকে পেয়েছি। হ্যাঁ, আমি তো ফুরিয়ে যাচ্ছি। আমি ঘুমোতে গেলাম। যা, তোর গল্প করা লাগবে না। তোর ঘুমই বড় আমার থেকে। আরে রাগ করো কেন? আমি তো তোমাকে রাগালাম। মিমের মন রাখতে আমি ওর সাথে রাত 2টা পর্যন্ত গল্প করলাম। আমাকে তো ছাড়তেই চায় না। অনেক কষ্টে এলাম। ঘুমে আমার চোখ টলমল করছে। এসেই দিলাম ঘুম। সকালে বুকে ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি আমি তো অবাক, কারণ মিম আমার বুকের উপর গুটিসুটি হয়ে শুয়ে আছে। আমি তো চমকে উঠলাম। ওকে সরিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠলাম আর বললাম, হাই, তুমি এখানে কি করো? কেন, আমার জামাইয়ের কাছে আমি আসবো তাতে কার কি? হাই আল্লাহ, মামা মামি আম্মু এরা দেখে ফেললে কি হবে? এক্ষুনি যাও। একটু থাকি না প্লিজ? একদম না, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, যাচ্ছি। কালকের কথা মনে আছে তো? আজকে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যাবো, যাও যাও তো এখন। মিম আবার রুম থেকে চলে গেল। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম। এই মেয়ে কখন কি করে বসে আল্লাহই জানে। তারপর উঠে ফ্রেশ হয়ে সবাই নাস্তা করতে এলাম। মিম আমার সামনেই বসেছে দেখলাম। খাওয়ার সময় টেবিলের নিচ দিয়ে পায়ে পা দিয়ে স্পর্শ করছে। আমি বুঝতে পেরে ওকে ইশারায় এগুলো করতে মানা করলাম, তবুও সে শুনছে না। আমি যেই ওর দিকে তাকালাম ওর সাথে সাথে চোখ মারল। আর আমি খেলাম বিষম। আম্মু আমাকে বকা দিল, বলল, তোর মন কোন দিকে বলতো?
আর আস্তে খা, গলায় আটকে যাবে। মিমের দিকে তাকিয়ে দেখলাম ও চুপি চুপি হাসতেছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর অনেকক্ষণ ধরে সবার সাথে আড্ডা দিলাম। তারপর দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। বিকেলে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু রুমে এসে কখন ঘুমিয়ে গিয়েছি তা নিজেও জানি না। বিকালে মিমের ডাকে আমার ঘুম ভাঙলো। এই রাকিব ওঠো, আর কত ঘুমাবে? যাও তো, এখন ডিস্টার্ব করো না। ওই কুত্তা, আমি তোকে ডিস্টার্ব করছি? এখন যাও, ঘুমাতে দাও। তারপর মিম আর কিছু বলল না, চলে গেল। আমিও আবার ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তখনই আমার মনে পড়ল মিম তো আমাকে বিকেলে ডেকে গেছে, কিছু বলে তো আবার রাগিয়ে দেয়নি। ঘুমে থাকলে তো আমি কি রেখে কি বলি নিজেও জানি না। তারপর আমি মিমের রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম মিম শুয়ে আছে শাড়ি পরে। শাড়ির আঁচল এলোমেলো হয়ে আছে, মনে হয় অনেক কান্না করছে। মিম মিম কোনো উত্তর দিল না আমাকে দেখে, অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। হ্যাঁ মিম, কি হয়েছে কি? এই অবস্থা কেন তোমার? সেটা তুই জেনে কি করবি? তুই যা ঘুমা। বুঝলাম মিম অনেক রাগ করে আছে, কারণ তুই করে বলছে। আরও বুঝলাম ঘুমের ঘোরে কিছু বলেছি, তখন ঘুমিয়ে গিয়েছিলাম, সরি। কুত্তা, যা এখান থেকে। সত্যি চলে যাব? জানি না। বুঝলাম অনেক অভিমানও করেছে, সরি, আর কখনো হবে না। তো আমি কি করব? আমি এবার মিমের মাথার কাছে গিয়ে বসলাম। কান্না করছো কেন? কুত্তা, জানিস আমি কত কষ্ট করে সেজেছিলাম তোর সাথে আজকে ঘুরতে যাব বলে, আর তুই তখন আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলি। সরি। সরি বললে হবে না। তো কি করতে হবে? মিম যা করতে বলল শুনে তো আমার চোখ কপালে উঠল, কারণ মিম বলল, এখন আমাকে জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বলতে হবে, আর 50 বার কিস করতে হবে। আগের মতোই রয়ে গেলে, একটুও বড় হলে না। বলবে কি না বলো? জড়িয়ে ধরতে পারবো না। যা, তোর ধরতে হবে না। আরে রাগ করো কেন? তাহলে ধরো। ওকে। তারপর আর কি? জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বললাম, হয়েছে এখন? না। আর কি করতে হবে? এখন কিস কে করবে শুনি? প্লিজ ওইটা না করি। তুই করবি কি না? আচ্ছা করছি। তারপর মিমকে কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। সাথে সাথে মিম আমাকে জড়িয়ে ধরল অনেক শক্ত করে। মিম তো পাগলের মতো আমার ঠোঁট চুষেই যাচ্ছে, ছাড়ার কোনো নামই নেই। এদিকে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। আমি মিমকে জোর করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়েই আমি হাঁপাচ্ছি। আমি বিছানায় শুয়ে পড়লাম। এইটুকুতেই হাঁপিয়ে গেলে? এটা এইটুকু? 5 মিনিটের কম ছিল না। এটা রিহার্সাল ছিল, বাকিটা এখন করব। না না, প্লিজ আরেকবার। এখন না, পরে। যাও ফ্রেশ হয়ে আসো। আর কালকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর মিম ফ্রেশ হতে গেল, আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম। রাতে মিম আসলো ডাকতে ডিনার করার জন্য। খেতে আসো। যাও, আমি আসতেছি। ওকে। তারপর আমি উঠে হাত মুখ দিয়ে নিচে চলে গেলাম খাবার খেতে। তারপর আমি খেয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার রুমে আসছে, তাই আমি ঘুমের ভান করে রইলাম। হালকা চোখ খুলে দেখি মিম এসেছে। মিম এসে আমার মাথার কাছে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আমার কপালে আর ঠোঁটে কিস করে চলে যেতে লাগলো। তখনই আমি মিমের হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর এনে ফেললাম। তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম আর বললাম, কি করছো কি? ছাড়ো আমাকে। না। তুমি এতক্ষণ কি করছিলে? কিছু না। মিম লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকোলো। অনেক ভালোবাসো আমাকে? কেন, তুমি বোঝো না? বুঝি তো, একটু একটু। এই কথা বলাতে মিম আরো শক্ত করে জড়িয়ে ধরল। হয়েছে, অনেক রাত হয়েছে, এখন তোমার রুমে যাও। কেউ দেখলে সাড়ে সর্বনাশ। না, আজকে এখানে থাকবো। পাগল হয়েছো তুমি? যদি কোনো অঘটন হয়ে যায়? আমি তো সেটাই চাই। যাও তো, এখন ঘুমাবো। তাড়িয়ে দিচ্ছ? ওকে, চলে যাচ্ছি। এই বলে মিম রুমের লাইট অফ করে চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে উঠে যা দেখলাম, ভয় পেয়ে গেলাম আমি। কারণ দেখি মিম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। হয় মিম, কি হয়েছে? তুমি আসছো কখন? সকালে আসছিলাম তোমাকে ডাক দিতে, এসে দেখি তুমি ঘুমিয়ে আছো। ঘুমন্ত অবস্থায় তোমাকে অনেক সুন্দর লাগছিল, তাই আর ডিস্টার্ব করি নাই। আমিও তোমার সাথে ঘুমিয়ে পড়েছিলাম। ভালো করেছো, এখন ওঠো। না, তোমার বুকে আমার অনেক ভালো লাগছে। আম্মু, মামি এসে পড়বে। না, ফুপ্পি আম্মু কেউ এখন আসবে না, রান্না করতেছে। না, আসলে উঠো, ফ্রেশ হব। তাহলে একটা কিস করো। সারাদিনই তোমার কিস লাগে? লাগে। এটা কিন্তু অত্যাচার। রোমান্টিক অত্যাচার করলে কিছুই হবে না। বুঝলাম।
তারপর মিম আমার মাথা ধরে হালকা করে কপালে একটা চুমু দিল। আমিও লজ্জা ভাব নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে এসে ফেসবুক টিপতে লাগলাম। গল্প দিয়ে অনেকক্ষণ ফ্যানদের সাথে কথা বললাম। তারপর দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করলাম। আজকে আর ঘুমোলাম না, কারণ মিমকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা। বিকালে মিম আমাকে রেডি হতে বলে নিজেও রেডি হতে চলে গেল। আমি নীল পাঞ্জাবি পরেছি। 5 মিনিট আমি মিমকে ডাকতে তার রুমে গেলাম। গিয়ে দেখি শাড়ি পরার চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। কি করো মিম? মিম নিচের দিকে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করছিল। আমার কথা শুনে চমকে ওঠে, যার ফলে ওর হাত থেকে শাড়ির আঁচল নিচে পড়ে যায়। আমি সাথে সাথে অন্যদিকে ঘুরে তাকাই। কি হলো? এইভাবে অন্যদিকে তাকালে কেন? তোমার শাড়ির আঁচল ঠিক করো। আমি পারতেছি না, তুমি একটু সাহায্য করো না প্লিজ। আমি পারি না। তোমাকে পারতে হবে না, তুমি শুধু কুচিটা ঠিক করে ধরে রাখবে। আচ্ছা। তারপর আমি গিয়ে মিমের কুচি ধরলাম। মিম শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। ঠিক করা শেষে বলল, কুচিটা দিয়ে দাও তুমি দাও, আমি পারবো না। প্লিজ, দিয়ে দাও। তারপর আমি মিমের কুচিটা গুজে দেওয়ার সময় সে শিউরে উঠে আমাকে জড়িয়ে ধরল। তারপর আমি মিমের কানে কানে বললাম, তোমার নাভিটা দেখে না আমার একটা কিস করতে ইচ্ছে করতেছে। যা কুত্তা এখান থেকে। কি হলো আবার? আমার বুঝি লজ্জা করে না? বাহ, তোমার আবার লজ্জাও আছে। অনেক। মিম, আজকে না তোমার আর একটা জিনিস দেখছি। কি? তোমার বুকের তিলটা। এই ফাজিল, তুমি দেখলে কিভাবে? যখন তোমার শাড়ির আঁচল পড়ে গিয়েছিল তখন দেখেছি। আর একটা কথাও বলবি না, আমার কিন্তু অনেক লজ্জা করতেছে। ওকে, এখন ছাড়ো। না। কেন? লজ্জা করতেছে। ফুরে আমার লজ্জাবতী রে। চলো তো এখন। ওকে চলো। তারপর আমরা একটা রিক্সা নিলাম। রিক্সাতে মিম আমার হাত জড়িয়ে ধরে বসে আছে আর মাথা আমার কাঁধে দিয়ে আছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। ভালোবাসার মানুষ পাশে থাকলে কি আর লাগে। আমরা সারাদিন অনেক ঘুরলাম। মিম ফুচকা খাওয়ার বায়না ধরলো। তারপর আমি আর মিম ফুচকা খেতে গেলাম। মিম 2 প্লেট ফুচকার অর্ডার দিল। একটায় ঝাল বেশি, একটায় কম। ঝাল কমটা আমার জন্যে। তারপর ফুচকা আসলো, আমরা খাওয়া শুরু করলাম। কিন্তু 3টা খাওয়ার পর আমার অনেক ঝাল লাগতেছে, অনেক ঝাল লাগতেছে। কি বলো? আমি তো ঝাল দিতে না করলাম। পানি দাও তাড়াতাড়ি। তারপর মিম ফুচকাওয়ালার কাছে পানি চাইলো। পানি নাই তো ম্যাডাম। হোয়াট? কি বলছেন এসব? একে তো ফুচকায় ঝাল দিতে না করছি, তাও ঝাল দিছেন, তার উপর বলছেন পানি নাই। ভুলে ঝাল দিয়ে ফেলেছি। এদিকে ঝালে তো আমার ঠোঁট পুড়ে যাচ্ছে। আমি একদমই ঝাল সহ্য করতে পারি না। তারপর ইতি যা করলো, আমি অবাক হয়ে গেলাম। মিম কিছু একটা ভাবলো। তারপর আমার কাছে এসেই তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। এত লোকের মাঝে মিম এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, অনেক লজ্জাও করছে। ফুচকা খেতে আসা আরও অনেকে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। অন্যরকম এক অজানা ফিলিংস কাজ করছে। পাগলের মতো আমার ঠোঁট চুষতে লাগলো মিম। মনে হয় অনেক দিনের ক্ষুধার্ত, সামনে খাবার পেলে যেমন করে ঠিক তেমনভাবেই মিম ঠোঁটগুলো চুষতে লাগলো। মিমের মিষ্টি ঠোঁটের ছোঁয়ায় আস্তে আস্তে ঝালগুলো কমে গেল। অনেকক্ষণ পর মিম আমার ঠোঁট জোড়া মুক্ত করে দিল। এখন ঝাল অনেকটাই কমে গেছে। আমাকে ছেড়ে দিয়ে মিম আশপাশে তাকিয়ে দেখে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। মিম মনে হয় ভুলেই গিয়েছিল এখানে আমরা ছাড়া অনেকেই আছে। মিম খেয়াল করে সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি এই যে ভাই ও আপুরা যার যার কাজ করেন, এভাবে কি দেখছেন? তারপর সবাই অন্যদিকে তাকালো। ছাড়ো, এখন ফুচকার বিল দিতে হবে। না, আমার অনেক লজ্জা করতেছে। তারপর আমি পকেট থেকে ওয়ালেট বের করে ফুচকাওয়ালা মামাকে টাকা দিলাম, সাথে একটা ধন্যবাদও দিলাম, কারণ ওনার জন্যই আজ এমনটা হলো। তারপর লজ্জায় আর কারোর সাথে কথা না বলে সেখান থেকে আমি আর রান্না বাসায় চলে এলাম। বাসায় আসতে আসতে রাত হয়ে গেছে। দরজায় কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। তারপর যে যার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে রাতে সবাই একসাথে ডিনার করলাম। রাতে শোবার সময় হঠাৎ করেই আম্মু আমার রুমে এলো। আমি আম্মুকে বললাম, কিছু বলবে আম্মু? হ্যাঁ। কি বলবে বলো আম্মু? দেখ বাবা, তুই যেটা করছিস সেটা ঠিক না। আমি কি করলাম আম্মু? কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলবে প্লিজ? আমি জানি তুই আর মিম একে অপরকে অনেক ভালোবাসিস, এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি জানি মিম অনেক ভালো মেয়ে। কিন্তু তোর মামা কখনোই রাজি হবে না। কারণটা তো জানিসই, তোর মামাদের তুলনায় আমরা গরিব। আর আমি 25 বছর এদের থেকে দূরে ছিলাম, অনেক কষ্ট পাইছি। আমি চাই না এসবের কারণে আবার আমরা দূরে চলে যাই। তুই আমাকে ভুল বুঝিস না বাবা, পারলে তুই মিমকে ভুলে যা। আর হ্যাঁ, কালকে সকালে আমরা এখান থেকে চলে যাব, রেডি থাকিস। বলে আম্মু চলে গেল। আমি শুধু হতভম্ব হয়ে শুনেই গেলাম।
কি বলবো বুঝতে পারছি না, কি করব তাও জানি না। আমার সাথেই কেন এমন হয়? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করলাম, তারপর ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করে নিলাম। এসে রুমে সব গুছিয়ে নিলাম। তারপর দেখি মিম আমার রুমে আসলো, অনেক মন খারাপ করে আছে। আমি মিমের দিকে তাকাতেই পারছি না। কিছুক্ষণ পর মিম দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো, আর কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে এইভাবে রেখে তুমি যেও না, আমি তোমাকে যেতে দেব না। আরে পাগলি, এভাবে বলছো কেন? আমি তো তোমার জীবন থেকে একেবারে চলে যাচ্ছি না, শুধু এই বাসা থেকেই যাচ্ছি। আসলে ওকে ছেড়ে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কান্না করলে মিম আরও ভেঙে পড়বে। তাকে বুঝতে না দিয়ে সান্ত্বনা দিচ্ছি। তারপর মিম বলল, তুমি একেবারেই চলে যাচ্ছ, আমি জানি সেটা। কালকে তোমার আর ফুপ্পির কথা সব শুনেছি আমি। মিম কিভাবে শুনলো? আর এখন আমি কি বলবো বুঝতে পারছি না। প্লিজ এরকম করো না, মামা মামি দেখে ফেলবে। দেখলে দেখুক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে রেখে যেও না প্লিজ, আমি মরে যাব। ওর সব কাণ্ড কারখানা দেখে আমার চোখ থেকে পানি ঝরছে। তারপর আমি বললাম, দেখো এমনিতেই মামা আম্মু 25 বছর দূরে সরে থেকে অনেক কষ্ট পাইছে। আবার যদি আমাদের এই ব্যাপারটা মামা জানে তাহলে আর কখনোই বাসাতে আসতে দেবে না। আর আম্মু মামা মামি সবাই আবার অনেক কষ্ট পাবে। আমি চাই না আমাদের জন্য তাদের এই ভালো সম্পর্ক নষ্ট হোক। তাদের জন্য না হয় আমাদের এই ভালোবাসাকে বলিদান দিলাম। প্লিজ তুমি ভালো থেকো। বলে আমি চলে আসতে লাগলাম, কারণ ওখানে থাকলে আমি মিমের কান্না আর কষ্ট দেখলে নিজেকেও সামলাতে পারবো না। মিম ওখানে অনেক কান্না করতে লাগলো। তারপর মামা মামি আর নানির থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আবার রুমে চলে আসলাম। এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে নীরবে অনেক কাঁদলাম। 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলাম। রুমেই সারাদিন পার করলাম। রাতে খাওয়ার সময় আম্মু ডেকে গেল, তবুও আমি যাইনি। আম্মু আমার মনের অবস্থা ঠিকই বুঝতে পারছে, কিন্তু কিছুই করতে পারছে না। এভাবে রুমেই 3 দিন কেটে গেল। আমি আর রুম থেকে বের হই না, রুমেই আম্মু খাবার দিয়ে যায়। সেদিন দুপুরবেলা হঠাৎ আম্মু হাঁপাতে হাঁপাতে আমার রুমে এসে হাজির। আমি আম্মুর এই অবস্থা দেখে বললাম, কি হয়েছে আম্মু, এরকম করছো কেন? মিম মিম মিম? কি হয়েছে মিমের? তাড়াতাড়ি বলো। তারপর আম্মু যা বললো তা শুনে পা থেকে মাটি সরে গেল, কারণ আম্মু বলল, মিম আত্মহত্যা করার চেষ্টা করেছে। ও হাতের শিরা কেটে ফেলেছে, এখন হাসপাতালে আছে। তোর মামা ফোন করেছিল। আমার মাথা চক্কর দিতে লাগলো। মিম এসব কেন করেছে? তাড়াতাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে আমি আর আম্মু রওনা করলাম। আজকে মনে হয় রাস্তাও শেষ হচ্ছে না, মিমকে অনেক দেখতে ইচ্ছে করছে। অবশেষে আমরা হসপিটালে পৌঁছে গেলাম। গিয়ে দেখি মামি কান্না করছে। আম্মুকে দেখে আরও বেশি কান্না করতে লাগলো। আর মামা এসে কোনো কথা না বলেই, হ্যাঁ মামা, আমার গালে 2টা চড় বসিয়ে দিল। আমি অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর মামা আমার কলার ধরে বলল, তোর জন্য আমার মেয়েকে মরতে হবে। বল কেন এটা করলি? আজ তোর জন্যই আমার মেয়েটা আত্মহত্যা করতে গিয়েছে। আমি কিছুই বলছি না, শুধু ভাবছি মামা এগুলো জানলো কি করে? মিম কি বলে দিয়েছে? মামা আবার বলল, কিরে কথা বলছিস না কেন? না মানে মামা। চুপ কর, তুই আমাকে মামা বলে মনেই করিস না। তা না হলে এরকম কাজ কিভাবে করতে পারলি? না মানে আমি। পুরো কথা বলার আগেই মামা আবার বলল, আমাকে একবার তোদের সম্পর্কের কথা বলতে পারতি তো। আমি কি না করতাম? আমি তো আরো অনেক খুশি হতাম, কারণ ঘরের মেয়ে ঘরেই থাকবে। আমি তোকে দেখার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোদের বিয়ে দেব, কিন্তু আপাকে জানাতে পারিনি। তার আগেই আমার মেয়েটা এরকম করলো। মিমও আমাকে কিছু জানায়নি। তোরা যেদিন শেষ কথা বলেছিলি আসার আগে আমি সব শুনেছিলাম। আমি মামাকে সান্ত্বনা দিতে লাগলাম। তখনই ডাক্তার বেরিয়ে এলো। মামা বলল, কি খবর ডাক্তার, আমার মেয়েটার কি অবস্থা? সময় মতো নিয়ে আসতে, শি ইজ আউট অফ ডেঞ্জার। ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ আমাকে না, আল্লাহকে দিন। আর আপনাদের মধ্যে রাকিবকে? আমি। রোগী আপনার সাথে দেখা করতে চায়। তারপর আমি মিমের কেবিনে ঢুকলাম। তারপর মিমের কাছে গিয়ে ওর কপালে আলতো একটা চুমু দিলাম। তারপর বললাম, মিম, এসব পাগলামের মানে কি? আমি তো আগেই বলেছি, তোমাকে ছাড়া আমার মৃত্যুতেই কম কষ্ট ছিল। তুমি আমার না হলে এই জীবন রেখে কি করব? তুমি শুধু আমারই, আর কারণ না। তোমার উপর শুধু আমার অধিকার। আল্লাহ তোমার কথা শুনেছে। মামা আমাদের মেনে নিয়েছে। মিম অনেক খুশি হয়ে হাসি মুখে বলল, সত্যি? সত্যি। তাহলে আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলো আর 10টা কিস করো। এই যাও তো, এখানেও তোমার রোম্যান্স চাই? হ্যাঁ চাই, তুমি দিবা নাকি তাই বলো। তারপর আমি মিমের সব আবদার পূরণ করলাম।
তার মধ্যেই মামা মামি আর আম্মু চলে এলো, এসে আমাদের দেখে কাশি দিল, আর আমি সাথে সাথে মিমকে ছেড়ে দিলাম। মামা তখনই বলল, আপা, ওদের বিয়ে মনে হয় খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। তুই যা ভালো মনে করিস। 7 দিন পর সুস্থ হয়ে মিমকে রিলিজ দেওয়া হলো। এখন সে অনেকটাই সুস্থ। 2 পরিবারের মতেই আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। আজ আমার বাসর রাত। তবে আজকে ভিতরে যেতে অনেক নার্ভাস ফিল হচ্ছে। তবু 5 কেজি সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। তাকে দেখি মিম লম্বা ঘুমটা টেনে খাটের মাঝখানে বসে আছে। আমি তার পাশে যেতেই বলল, ওখানেই দাঁড়াও। আমি দাঁড়িয়ে পড়লাম। মিম খাট থেকে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি বললাম, বেঁচে থাকো মা, স্বামী নিয়ে সুখে সংসার করো। কি আমি তোর মা? ও সরি বউ, এসব ড্রেস চেঞ্জ করে উজু করে আসো। মিম কোনো কথা না বলে আমার কথা মতো ড্রেস চেঞ্জ করে উজু করে এলো। আমি উজু করে এসে 2জন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের সংসার জীবনের জন্য দোয়া করলাম। নামাজ শেষে মিমকে বললাম, মিম চলো ছাদে যাব। হ্যাঁ, একটা শর্তে। কি বলো? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। আমি মিমকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছি। কোলে থাকা অবস্থায় মিম আমার গলায় ছোট ছোট চুমু এঁকে দিচ্ছে। ছাদে গিয়ে মিমকে দোলনায় বসিয়ে দিলাম। আমিও তার পাশে বসলাম। তারপর আমি বললাম, মিম, আমি তোমার কোলে একটু মাথা রাখবো? ঠিক আছে, রাখো। আমি মিমের কোলে মাথা রেখে শুয়ে আছি। কিছুক্ষণ চুপ থেকে আমি মিমকে বললাম, মিম, আজকের চাঁদটা দেখেছো? কত সুন্দর। অনেক সুন্দর। তুমি কোন চাঁদের কথা বলছো? কেন, আকাশের ওই চাঁদটা? কিন্তু আমি তো এই চাঁদের কথা বলছি। কি যে বলো। বলেই মিম আমার কপালে আলতো একটা চুমু দিল। আমি বললাম, চুপচাপ শান্ত হয়ে থাকো তো, আমার চাঁদটাকে একটু মন ভরে দেখতে দাও। এভাবে আর কিছুক্ষণ মিমের সাথে গল্প করার পর মিম বলল, চলো এখন আমরা রুমে যাই। ঠিক আছে। মিমকে আবার কোলে তুলে নিয়ে রুমে আসলাম। এসে ওকে বিছানায় শুয়ে দিলাম। মিম আমার হাত টেনে বলল, কই যাও? শোনো না, আমার একটা জিনিস দরকার। দিবে? বলো কি চাও? তোমার মতোই আমার একটা কিউট ছোট্ট রাকিব লাগবে। তাহলে তো অনেক পরিশ্রম করতে হবে। আর কিউট ছোট্ট রাকিবকে ডাউনলোড করতে মিশনে নামতে হবে। তোর নামও, সমস্যা কি? তারপর লাইট অফ করলাম। আর কিছু দেখা যাচ্ছে না। আমি এখন ডাউনলোড করতে মিশনে নামছি গাইস। আমার জন্য দোয়া করেন।